তাহলে আসছে সবাই মোটামুটি যারা আসার অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই। জয় মজুমদার, নাজিল আহমেদ, প্রেজেন্ট স্যার। সুমন্ত মজুমদার, দিলরুবা খাতুন, প্রেজেন্ট স্যার। মালিহা রাসুল, ইয়েস স্যার। ফাহিম আহমেদ, তারপর হচ্ছে কাজী সানিয়াত আহমেদ শাইল, ইয়েস স্যার। শাহাদাত হোসেন, নাই স্যার। জামিল হোসেন, প্রেজেন্ট স্যার। তাসনিম হাবিব, প্রেজেন্ট স্যার। মাসুর রহমান মাহিন, রাফি ইসলাম ফারাজি, আবু সাইদ সানভি, প্রেজেন্ট স্যার। সুমি খাতুন, রেজওয়ানুল হক রাতুল, আজহারুল ইসলাম, প্রেজেন্ট স্যার। মামুন হক, মেহেদি পারভেজ মোনেম, নাজমুল হাসান, রিয়াদ হাসান, রিফাত হোসেন, অনিক সাহা, তসলিম ভুইয়া, প্রেজেন্ট স্যার। মোহাম্মদ আল শাহরিয়া। প্রেজেন্ট স্যার। আচ্ছা আচ্ছা, মারুফ হোসেন, পলাশ মিয়া, আজমির উদ্দিন আব্দুল্লাহ, ইয়েস স্যার। এস এম সাদমান দীপ্ত। কারোটা মিস গেছে? আচ্ছা, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি। একটা জিনিস বলে রাখি, স্যাররা আমাদের এই ইন্টেলেকচুয়াল প্রপার্টি পড়ানোর পরে নেক্সট ক্লাসে কুইজ হবে। প্রাইভেসি অর্থাৎ চ্যাপ্টার 4 এবং চ্যাপ্টার 6, আমরা চ্যাপ্টার 5 পড়তেছি না। চ্যাপ্টার 4 এবং চ্যাপ্টার 6 এর উপরে আমাদের একটা স্যার কুইজ ক্লাস কি হবে। রেকর্ড হইতেছে? হ্যাঁ, ক্লাস রেকর্ড হচ্ছে। ওকে স্যার। তো চ্যাপ্টার 4 এবং 6, তো চ্যাপ্টার 4 কিন্তু আমরা বই থেকে পড়ছি, এবং কোন কোন জিনিস আছে এটা আপনাদের রেকর্ডিং, যেটা আমাদের প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টের মধ্যে আপনারা পাবেন। রেকর্ডিংটা নিচের দিকে আছে, এই যে এখানে আছে। এই যে আমাদের লাস্ট লেকচার 5 তারিখের প্রাইভেসি, ওটা আছে। আজকেরটাও পাবেন, আর আজকের আমি স্লাইডও দিচ্ছি, সেটার উপর আমরা কুইজ দিব। স্যার আমার প্রেজেন্টে স্যার। স্যার স্যার মাত্র যারা জয়েন করছে তাদের দুজনকে এখন নিয়ে নেবেন? হ্যাঁ হ্যাঁ, কারা কারা আসছেন পরে একটু বলেন তো, আইডিটা বলেন, 3167 স্যার। লাস্টের 4টা আইডি বলেন। স্যার 3167 এই যে ফাহিম আহমেদ। 3167, তারপর স্যার 3195। 3195 রেজওয়ানুল হক রাতুল, তারপরে স্যার 94 সুমি খাতুন 3195 আমার ওয়াইফ। সুমি খাতুন, আচ্ছা জি। প্রেজেন্ট। 3172 শাহাদাত হোসেন। আর কেউ আছেন? স্যার আরেকজন আছে অনিক সাহা। অনিক সাহা, অনিক, আচ্ছা। আর কেউ?
আচ্ছা ঠিক আছে। তো প্রাইভেসি এই চ্যাপ্টারটা পড়ানোর সময় আপনাদের মনে একটা কথা বলছিলাম যে এটা খুব একটা প্রাইভেসি ল বাংলাদেশে ওরকম একটা অ্যাপ্লিকেবল না, বা আমরা খুব একটা অ্যাপ্লিকেশন দেখি না। বা আমরা বিভিন্ন ধরনের উদাহরণের ক্ষেত্রেই দেখলাম যে ইন্টারন্যাশনাল আইন অনুসারে যেমন দেখা যাচ্ছে যে একটা ব্যাংক, একটা কমার্শিয়াল ব্যাংককে যদি কারো স্টেটমেন্ট কোনো একটা গভর্নমেন্ট অথরিটি থেকে জানতে চাওয়া হয়, সে কিন্তু দিতে অনেকটা বাধ্য থাকে। এবং এই বিষয়ক জিনিসগুলাতে আমরা যখন ব্যাংকের অ্যাকাউন্ট খুলি, একদম ফাইন প্রিন্টে ছোট ছোট অক্ষরে লেখা থাকে না কিছু টার্মস এন্ড কন্ডিশনস, জীবনেও পড়া যায় না চোখে, আর পড়লেও বোঝা যায় না এমন ভাবে লেখা থাকে। তো ওইভাবে আমাদের থেকে অলরেডি সিগনেচার নিয়েই নিছে সে, যাতে তার লিগ্যাল কোনো কনসিকুয়েন্স না থাকে। দিস ইজ নট সো মাচ ফর ইন্টেলেকচুয়াল প্রপার্টি। ইন্টেলেকচুয়াল প্রপার্টি কিন্তু বাংলাদেশে যথেষ্ট পরিমাণ অ্যাপ্লিকেবল আছে, এবং এটা থাকবে, কারণ এটার সাথে সরাসরি মানুষের বিজনেস এবং অনেক কিছুই রিলেটেড। সো ইন্টেলেকচুয়াল প্রপার্টি যখন আমরা দেখব, এইটার রিলেটেড অনেক কিছু কিন্তু বাংলাদেশে আমরা অ্যাপ্লিকেবল দেখতে পাই। তো ফার্স্টেই স্যারদের বলেন দেখি কোনো আইডিয়া আছে কিনা যে আইপি প্রোটেকশন বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি বলতে কি বোঝায়? এরকম কারো কোনো আইডিয়া আছে? যা মনে চায় বলতে পারেন, কোনো সমস্যা নাই। কোনো নাম্বার টাম্বার দিব না বা কাটবো না। ইন্টেলেকচুয়াল প্রপার্টি। স্যার কোনো নতুন ইনোভেশনের উপরে যে প্যাটেন্ট গুলো করা হয় ওইগুলো নাকি স্যার? হ্যাঁ, হ্যাঁ। স্যারের কিছুটা আইডিয়া আছে। প্যাটেন্ট এক ধরনের ইন্টেলেকচুয়াল প্রপার্টি, ইয়েস। এটা এক ধরনের ইন্টেলেকচুয়াল প্রপার্টি। যেমন ধরেন কোনো একটা ডিজাইন কিংবা নতুন একটা ধরেন গাড়ির ইঞ্জিনের নতুন কোনো মডেল আসলো, এনিথিং, ধরেন কম্পিউটার কোনো নতুন আর্কিটেকচার ডিজাইন করা হলো আমাদের ক্ষেত্রে। আম, এগুলা সবই আমরা প্যাটেন্ট করি। আমরা প্যাটেন্ট নিয়েই পড়াশোনা করবো আজকে মোটামুটি ডিটেলসে। তো এটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি। আর কারো কোনো আইডিয়া ইন্টেলেকচুয়াল প্রপার্টি নিয়ে? আচ্ছা, যাই হোক, ইন্টেলেকচুয়াল প্রপার্টি ওয়ার্ডটা শুনলেই বোঝা যায় যে এটা হচ্ছে মানুষের বুদ্ধিভিত্তিক একটা সম্পত্তির মতো। হুম, আমাদের যেরকম মানুষের প্রপার্টি থাকে না, জমি জমা, হ্যাঁ, বাড়ি ঘর, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট ইত্যাদি, এবং এটা যেরকম একটা দলিল থাকে, ইন্টেলেকচুয়াল প্রপার্টি ব্যাপারটাও সেম, কিন্তু এটার আপনার ফিজিক্যাল আপনার ইয়াটা নাই, এক্সিস্টেন্সটা নাই। এই জিনিসটা হচ্ছে আপনার ওয়ার্ক অফ ইওর মাইন্ড। হ্যাঁ, আপনার মাথার থেকে আপনি একটা কাজ করেন, আপনার সৃজনশীলতা, আপনার ক্রিয়েটিভিটি, হ্যাঁ, আমরা যেটাকে বলি মানুষ নিজের মাথা দিয়ে যেটা করে, এই ধরনের কাজগুলা আপনার সম্পত্তি হিসাবে কাউন্ট করা হয়, এবং এটার জন্য আপনাকে একটা দলিল দেয়। হ্যাঁ, যে এই যে ধরেন তানজিল মাহমুদ, তার মাথার থেকে এটা আসছে। এই জিনিসটাকে আমরা আসলে একদম সহজভাবে ইন্টেলেকচুয়াল প্রপার্টি বলতে পারি। তো এখানে দেখেন যে লেখা কি, যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইজ এ টার্ম টু ডিসক্রাইব ওয়ার্কস অফ দ্য মাইন্ড such as art, books, films, formulas, inventions, music, process ইত্যাদি ইত্যাদি অনেক কিছু that are distinct and owned or created by a single person or a group। হইতে পারে না, যেমন কথার কথা মিউজিক। মিউজিক কি কেউ, বা এই যে ধরেন সংস, আমরা যখন গানগুলা শুনি, তো যে গান গায় শুধু কি তারই প্রপার্টি? হ্যাঁ, ওই গানের পিছনে যারা মিউজিক বাজাচ্ছে, যারা বিভিন্ন ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছে, তারপরে এই গানটা যে লেভেলের ব্যানারে পাবলিশ হচ্ছে, হ্যাঁ, যে ইউটিউব পেজ থেকে গানগুলা আমরা দেখতেছি বা আমরা শুনতেছি বা সামথিং, সেই ইউটিউব পেজগুলা সবারই এখানে কিছু কিছু পরিমাণ স্টেক হোল্ডারশিপ আছে না স্যাররা? হুম, জি স্যার। হ্যাঁ, সবাই একটু একটু পরিমাণ কিন্তু কন্ট্রিবিউশন আছে। সো এমন না যে ধরেন আমি কোনো একজন গান শুনলাম, কোনো একজন সিঙ্গারের নাম বলেন তো, আমি খুব একটা পরিচিত না, যে কোনো একজন সিঙ্গারের নাম। জেমস। জেমস, আচ্ছা, কথার কথা জেমস। তার মানে জেমসের গানগুলা যে সব শুধু তারই প্রপার্টি তা না, বরং এজ এ গ্রুপ। হ্যাঁ, আমরা অনেক সময় জেমসের ক্ষেত্রে যেমন ব্যান্ড বলি, ওই ব্যান্ডটার, কারণ দেখা যাচ্ছে যে জেমস হচ্ছে হয়তো ভয়েস দিচ্ছে এবং গিটার বাজাচ্ছে, অন্য কেউ তো আবার ড্রাম বাজাচ্ছে, অন্য কেউ তো আবার দেখা যাচ্ছে যে আর অন্যান্য ধরনের ইনস্ট্রুমেন্ট বা এগুলা দেখতেছে, কেউ হয়তো এডিট করতেছে, হ্যাঁ, সাউন্ড এডিটিং এর কাজ করা লাগে।
অ্যাজ এ গ্রুপ তারা হচ্ছে এই পার্টিকুলার ক্রিয়েশন, এই পার্টিকুলার যেই ক্রিয়েটিভিটি, যেই ক্রিয়েটিভ ওয়ার্ক মানুষের, সেটার একটা প্রপার্টি বা ওনারশিপ পাবে। এই আইডিয়াটার নামই হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি। তো ইন্টেলেকচুয়াল প্রপার্টি আমরা অনেক ধরনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল দেখতে পাই। এইজন্য ইন্টেলেকচুয়াল প্রপার্টিকে একটু ডিফারেন্ট ক্যাটেগরিতে ভাগ করা হচ্ছে। যে কোনটা কোন ধরনের প্রপার্টি এবং সেটার জন্য কোন ধরনের সম্পত্তির দলিল তাকে দেওয়া হবে। হ্যাঁ? তো ১ম এই যেই দলিল বা যেই ধরনের ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস এর ব্যাপারে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কপিরাইট। কপিরাইট নাম শুনলেই বোঝা যায় কপি করার রাইট। তার মানে কোন একটা ক্রিয়েটিভ ওয়ার্ক, এটা একজন আ যে ক্রিয়েটর তার নিজস্ব পার্সোনাল প্রপার্টি হিসাবে কাউন্ট করা হবে এবং এইটার সমস্ত ধরনের ডিস্ট্রিবিউশন বলেন, এটা থেকে যদি যেমন কথার কথা আমরা অনেক সময় দেখি না যে কোন একটা বই, এটার উপরে মুভি বানাচ্ছে লোকেরা, এরকম আমরা দেখি না? জি স্যার। হ্যাঁ, বা কোন একটা কবিতাকে গান বানায় ফেলতেছে, এরকম। তো এই যে ট্রান্সফরমেশন, ঠিক আছে? এক ফরমেট থেকে আরেক ফরমেটে নিয়ে আসা, এগুলার এক্সক্লুসিভ রাইট হচ্ছে ওনারের বা রাইটারের। বুঝতে পারছি? এক্সক্লুসিভ রাইট তার মানে পুরাটাই তার তার দখলে থাকবে। এটা কোন টিভিতে দেখানো হবে, হ্যাঁ? এখানে তারপরে এটাকে কি মুভি বানানো যাবে কিনা একটা বইয়ের গল্পকে, হ্যাঁ? বা এরকম টাইপের জিনিস। এগুলার সমস্ত রাইটস থাকে হচ্ছে একজন ওনারের। এখন উনি চাইলে কি করতে পারে? এটা নেগোসিয়েশন এর মাধ্যমে কিছু পরিমাণ রাইটস বিক্রি করে দিতে পারে। বুঝতে পারছি? কিছু পরিমাণ রাইটস উনি চাইলে বিক্রি করে দিতে পারে। তখন সেই ক্ষেত্রে কি হবে? ওই বইটা বিক্রি, মনে করেন একটা মুভি। এখন এই মুভিটার পুরা টাকাটাই যে হুমায়ূন আহমেদের একটা গল্প থেকে যে আমি যদি সিনেমার বানাই, ওটা যে পুরাটাই হুমায়ূন আহমেদ পাবে তা না। বরং একটা পার্ট উনি পাবে। কারণটা হচ্ছে কি উনি উনার কপিরাইট কিছুটা সেল করে দিছে। বুঝতে পারছি স্যাররা? জি স্যার। জি স্যার। আচ্ছা। সো কপিরাইট হচ্ছে এক্সক্লুসিভ রাইট টু ডিস্ট্রিবিউট। ডিস্ট্রিবিউট মানে কি? প্রচার করা। ঠিক না? ধরেন আপনি আপনার একটা কবিতা লিখলেন, কবিতাটা আপনি ফেসবুকে পোস্ট করলেন বা ফেসবুকে শেয়ার করলেন। এটা হচ্ছে ডিস্ট্রিবিউট। ডিসপ্লে, ধরেন আপনি একটা ছবি আঁকলেন এবং ছবি এঁকে একটা এই যেরকম একটা আর্ট কোন একটা গ্যালারিতে আপনি শো করলেন যে আমার ছবিটা তোমরা দেখো। বা আমি একটা মুভি বানাইলাম, বিভিন্ন সিনেমা হলে মুভিটা শো করলাম। পারফর্ম, হ্যাঁ, ধরেন কথার কথা যে মনে করেন যে ধরেন আজমির উদ্দিন আব্দুল্লাহ উনার একটা স্পেশাল কোন একটা ড্যান্স মুভ আছে। হ্যাঁ? কোন একটা স্পেশাল ড্যান্স মুভ, যেমন আমরা মাইকেল জ্যাকসনের বিভিন্ন ড্যান্স মুভ দেখি বা সামথিং। উনারও এরকম একটা খুবই ইউনিক একটা ড্যান্স মুভ আছে। এই মুভটা পারফর্ম করা স্টেজে হোক কিংবা কোন টেলিভিশনের সামনে হোক। অথবা রিপ্রোডিউস অ্যান অরিজিনাল ওয়ার্ক ইন কপিস। এই জিনিসগুলা অ্যান্ড প্রিপেয়ার ডেরিভেটিভ ওয়ার্কস, ওই যে একটু আগে বললাম। ডেরিভেটিভ ওয়ার্ক কিরকম? যেমন কারো গল্প থেকে মুভি বানানো বা সিরিজ বানানো। যেটা আমরা অনেক পরিমাণে এখন দেখি। হ্যাঁ, নেটফ্লিক্স এগুলাতে আগের দিনের গল্পগুলাকে বা এই যে ফেলুদা-টেলুদা দেখি আমরা মুভি। আম অর্থাৎ মনে করেন যে সত্যজিৎ রায় তো না, এটা হচ্ছে আপনার ফেলুদাতে জানি কার? ভুলেই গেলাম। ফেলুদা জানি কার লেখা? ফেলুদা কি সত্যজিৎ রায়ের লেখা? হ্যাঁ, ফেলুদাই সত্যজিৎ রায়ের লেখা। কাকাবাবু হচ্ছে আপনার ইয়ার আ উনার নামই তো ভুলে গেছি। ফেলুদা সত্যজিৎ রায়েরই লেখা। তো এখন ফেলুদার একটা সিনেমাও হবে। এটা কি ডেরিভেটিভ ওয়ার্ক। মানে উনার গল্প থেকে আরো সাবসিকুয়েন্ট ওয়ার্ক তৈরি হচ্ছে। এই জিনিসগুলাকে তখন দেওয়া হয় কি কপিরাইট। এবং দেখেন, দ্য অথর মে গ্র্যান্ট হিজ এক্সক্লুসিভ রাইট টু আদার্স। অথর বা ওনার উনি চাইলে আপনার এই এই প্রপার্টি এক্সক্লুসিভ রাইটটা আরেকজনকে সেল করে দিতে পারে বা বিক্রি করে দিতে পারে। আচ্ছা, এখানে একটা ওয়ার্ড আছে ইনফ্রিঞ্জমেন্ট। আমার সাথে একটু ওয়ার্ডটা বলেন। ইনফ্রিঞ্জমেন্ট। ইনফ্রিঞ্জমেন্ট। সবাই একটু বলেন। ইনফ্রিঞ্জমেন্ট। কে আসলো? হ্যালো, শুনতে পাচ্ছেন? জি স্যার শুনতে হ্যাঁ, পাচ্ছি। ওয়ার্ডটা উচ্চারণ করেন। ইনফ্রিঞ্জমেন্ট।
ইনফ্রিঞ্জমেন্ট। ইনফ্রিঞ্জমেন্ট। হ্যাঁ, ইনফ্রিঞ্জমেন্ট। এইটার কিন্তু অনেক ধরনের ওই যে আমি ইউটিলিটারিয়ান যেরকম বানান করে উচ্চারণ করে পড়াইছি, এটারও যেমন অনেক ধরনের বানান পাই, এই ইনফ্রিঞ্জমেন্টেরও দুনিয়ার বানান। তো এটা খেয়াল রাখবেন। স্পেলিংটা যাতে ঠিক থাকে। কপিরাইটের ইনফ্রিঞ্জমেন্ট মানে হচ্ছে কপিরাইট আইন ভঙ্গ করা, সোজা কথা। সো আমি যদি কারো একটা এক্সক্লুসিভ রাইট ওয়ালা জিনিস ওর অনুমতি ছাড়াই আমি যদি ব্যবহার করে ফেলি, তখন সেটাকে ইনফ্রিঞ্জমেন্ট বলে। এটার উদাহরণ কি? যেমন আমরা অনেক সময় দেখি যে আমরা এরকম টিকটক বা ইউটিউবে শর্টস বানাই না অনেকে, হ্যাঁ? রিলস-টিলস করি না কনটেন্ট ক্রিয়েটররা? তো দেখা যায় যে ধরেন আপনি একটা উম ট্রাভেল ব্লগার। তো আপনি এক জায়গায় যাচ্ছিলেন, ওই জায়গায় র‍্যান্ডম একটা হিন্দি গান চলতেছিল। একটু পরে দেখবেন কি যে আপনার ভিডিওতে একটা কপিরাইট স্ট্রাইক চলে আসছে। ঠিক আছে? এবং আপনার ভিডিও ওরা প্রাইভেট করে দিছে। পাবলিকলি এভেইলেবল নাই। এরকম আমরা দেখি না অনেক সময়? স্যাররা কখনো ট্রাই করছেন এরকম ভিডিও আপলোড করার বা কোনো কনটেন্ট ক্রিয়েশন? স্যার বুঝি নাই আবার। মানে ধরেন আপনি এক জায়গায় আপনি একটা ট্রাভেল ব্লগার, আপনি কথার কথা খাগড়াছড়ি বা বান্দরবান কোথাও ঘুরে ভিডিও করতেছিলেন। তো ওই সময় ওই জায়গায় একটা হিন্দি সং চলতেছিল। ওইটাও আপনার ভিডিওর মধ্যে রয়ে গেছে। এখন এটা YouTube এ আপলোড দেওয়ার পর মাঝে মধ্যে দেখছেন যে আপনার YouTube ভিডিও ডাউন করে ফেলে বা প্রাইভেট করে ফেলে? জি স্যার, হ্যাঁ? এটা আমার সাথে অনেকবার হয়েছে। হ্যাঁ, আমি এটাই জিজ্ঞেস করতেছিলাম যে এরকম হয়, অনেক সময় হয়? কারণ কারণ হচ্ছে যে এটা সত্যায়িত অন্য কারণ আমি এখন আমি আমার হ্যাঁ, ভিডিওতে ইউজ এক্সাক্টলি করতেছি। সত্যায়িত বা কপিরাইটেড। স্যার যেটাকে সত্যায়িত বলছেন এটারই ইংলিশ মিনিংটা হচ্ছে কপিরাইটেড। যে সেই হিন্দি সংটা নেওয়ার আমার কিন্তু রাইটস নাই। আমার আমার কোনো কনটেন্টে ওই সংটা ব্যবহারের অনুমতি নাই আনলেস ওইটা আমাকে যদি কপিরাইট না দিয়ে থাকে। ঠিক না? এখন সে তো দেয় নাই। স্বাভাবিকভাবে YouTube এটা এআই ভিত্তিক বা সফটওয়্যার ভিত্তিক যাই হোক না কেন, সে কিন্তু ক্যাচ করে ফেলে। এবং এজন্য অনেকেরই যে ইভেন আমি জানি না এটা কি হয়, অনেক সময় ভুল হয়ে যায়। আমি যে মাঝে মধ্যে ক্লাসের ভিডিও আপনাদেরকে YouTube এ আপলোড করে দেই। এটাও অনেক সময় কপিরাইটেড স্ট্রাইক খায়। এবং তারপরে আমি অ্যাপ্লিকেশন করি, না আমি তো এটার মধ্যে কোনো কনটেন্ট ইউজ করিনি। ওরা পরে ১ দিন পরে জিনিসটা আবার ছুটায় দেয়। সো অনেক সময় ভুলও হয় তাদের, বাট ওভারঅল এরকম ব্যাপারটা হচ্ছে এরকম। আচ্ছা। তো কপিরাইট কত বছর থাকে? এটা একেক দেশে একেক রকম। তবে জেনারেলি প্রায় ৫০-৬০ থেকে ১০০ বছরের কাছাকাছি কপিরাইট থাকতে পারে। যেমন এটা আমেরিকার ক্ষেত্রে ওরা বলতেছে এই নিয়ম, এই যে কপিরাইট টার্ম এক্সটেনশন বা ইত্যাদি এগুলা, এগুলো সবই আমেরিকান অ্যাক্ট। এসব সনি, বনো কপিরাইট এগুলো আমাদের দেশে নাই। বাট একেক দেশে একেক রকম থাকলেও মোটামুটি ধরে রাখতে পারেন কপিরাইট প্রায় কাছাকাছি ক্লোজ টু 100 ইয়ার্স। অথারের জীবন মানে অথার যতদিন বেঁচে থাকবে প্লাস আরো ৫০, ৬০, ৭০ বছর এই কপিরাইটের আওতাভুক্ত থাকে একটা কনটেন্ট। তো যার কারণে আমরা কিন্তু দেখি যে অনেক পুরানো সং যেগুলা, যেমন কথার কথা ৮০ দশকে বা ৯০ দশকের সং গুলো কিন্তু ঐরকম ইউজ করলে সমস্যা হয় না। খেয়াল করছেন? হুম? ৭০-৮০ দশকের একটা মিউজিক ভিডিও ব্যাকগ্রাউন্ডে ইউজ করলে খুব একটা সমস্যা হয় না। কিন্তু প্রবলেমটা হয় কি? লেটেস্ট কোন সং, ধরেন এই যে এই বছর বা গত বছর কোনো একেবারে হট টপিক কোনো একটা সং যদি আপনি ব্যবহার করেন, ব্যাকগ্রাউন্ড মিউজিকে দেখবেন যে আপলোড দিয়ে শেষ করতে পারেন নাই, সাথে কপিরাইট ধরে ফেলছে। বুঝতে পারছি? জি স্যার। ওকে। আচ্ছা, এবার আসি একটু কপিরাইটের এলিজিবল ওয়ার্ক বা কপিরাইটের অন্তর্ভুক্ত কাজ, মানে কোন ধরনের কাজগুলোকে আমরা কপিরাইট করতে পারি। যেমন আর্কিটেকচার মানে নকশা, হ্যাঁ? আপনি বিল্ডিং এর নকশা, ব্লুপ্রিন্ট, দেখছেন কখনো সিভিল ইঞ্জিনিয়াররা এরকম ফ্লোর প্ল্যান করে বা বিল্ডিং এর ডিজাইন করে, এরকম দেখছেন কখনো আর্কিটেক্টরা? জি স্যার। এরকম জি স্যার। তাদের যেই ফাইল থাকে এখন তো অধিকাংশ সবই কম্পিউটারেই হয়। তাদের যেই ফাইলগুলা থাকে এগুলা কিন্তু আপনার কপিরাইটেড প্রোডাক্ট। তারপরে আর্ট, কেউ যদি ছবি আঁকে সেটা কপিরাইটেড প্রোডাক্ট। অডিও ভিজুয়াল, হুম? কোরিওগ্রাফি, যে নাচের কথা বললাম একটু আগে, এগুলাও কপিরাইট হইতে পারে যদি ইউনিক হয়। যদি এমন হয় যে এই ড্যান্স স্টেপটা উনার থেকেই আসছে। এর আগে কেউ একটা থাকে না যে, যেমন মনে করেন যে আ মাইকেল জ্যাকসনের যে মুন ড্যান্স। তো এটা কি মাইকেল জ্যাকসন কপিরাইট করে রাখছে যে আমিই পারবো। আর কেউ যদি মুন ড্যান্স করে ভিডিওতে, সাথে আমাকে ৳২ করে দিতে হবে। এগুলা কি সে করে রাখছে? এরকম কিন্তু কোন নিয়ম নাই। এটাকে সে জাস্ট পপুলারাইজ করছে। এটার জন্য সে কপিরাইট ক্লেম করতে পারে না।
ড্রামা তো বুঝি, গ্রাফিক্স। গ্রাফিক্স কি জিনিস? এই যেমন ধরেন লোগো ডিজাইন। আমরা অনেকেই প্রফেশনালি লোগো ডিজাইন করি না? হুম? লোগো কিংবা পোস্টার বা ব্যানার, হ্যাঁ? ধরেন কথার কথা এই Google Chrome এর যেই লোগোটা দেখতে পাচ্ছেন, এটা কি আপনি অন্য কোনো প্রোডাক্টে ইউজ করতে পারবেন? ধরেন আমি একটা বিস্কুট কোম্পানিতে আমার এই Google Chrome এর এই লোগোটা ইউজ করলাম। হবে? পারবো? না স্যার। পারবো না। কেন পারবো না? কারণ এই পার্টিকুলার লোগোটা কিন্তু কপিরাইট করা। ঠিক না? আচ্ছা, তারপরে আসেন লিটারেচার তো বললামই। লিটারেচার সাহিত্য-টাহিত্য। মোশন পিকচার এই যে সিনেমা বা টিভি সিরিজ যেগুলো আছে, মিউজিক তো বুঝেনই। প্যান্টোমিমস মানে হচ্ছে যাত্রা বা পারফরম্যান্স এরকম টাইপ। পিকচার্স ছবি, হুম? ছবিও কিন্তু আপনার ইন্টেলেকচুয়াল প্রপার্টি এবং কপিরাইটের অন্তর্ভুক্ত থাকে। এই স্যাররা কি সিএসই ফেস্ট যে হইছে এবছর এটাতে অংশগ্রহণ করছিলেন বা আসছিলেন অনুষ্ঠানের দিন? সিএসই ফেস্ট এই যে গত সেমিস্টারের সময় হইলো যে, না স্যার। আসতে পারেন নাই? কেউ যান না। নাই এত বড় একটা অনুষ্ঠান? আচ্ছা সে যাই হোক, তো সিএসই ফেস্টে আপনার একটা ইভেন্ট ছিল। আপনার ফটো এক্সিবিশন। দেখছিলেন নাকি? জি স্যার, ফটো মানে এক্সিবিশন একটা হ্যাঁ, ইভেন্ট একটা ছিল। ফটো এক্সিবিশন একটা ইভেন্ট ছিল, একটা কম্পিটিশনের মতো। যে স্টুডেন্টরা ছবি তুলবে এবং ছবি তুলে এটার বেস্ট পিকচারটা একটা অ্যাওয়ার্ড হিসাবে দেওয়া হবে আরকি। তো এইটা এই যখন আমরা টিচারদের মিটিং এ যখন এটা নিয়ে আলোচনা হচ্ছিল, তখন ফটো এক্সিবিশনের যারা দায়িত্বে ছিলেন তারা একটা কনসার্ন বললেন যে এই যে স্টুডেন্টরা এটা যে কোনো অনলাইন সোর্স বা আরেকজনের ফটো নিজের নামে চালায় দিচ্ছে না, এটা আমরা ধরবো কিভাবে? কারণ সবসময় কিন্তু বোঝা যায় না, ঠিক না? সে তো একটা ফটো জমা দিচ্ছে। হ্যাঁ, সেইটা আমরা কিভাবে ধরবো? কারণ কোন একটা সিএসই ফেস্ট তো হইছেই ২ টা। তার মানে আগেরটা। আগেরটায় কো কোন একজন এরকম একটা আরেকজন ইন্টারনেট থেকে ডাউনলোড করে একটা ছবি, ওইটাই এক্সিবিশনে জমা দিছিল। এমনকি সে কোন একটা প্লেসও পাইছে। 2nd বা 3rd একটা প্লেসও পেয়ে গেছে। তো এটার জন্য এবার একটা কনসার্ন ছিল যে এবার কিভাবে করব? তখন একটা জিনিস বলা হইলো যে স্টুডেন্টরা শুধু ছবি না, ছবির সাথে ছবির মেটা ডাটাটাও আপলোড করতে হবে। বুঝতে পারছি? সাধারণত ছবির এই যে যেকোনো জিনিসেরই একটা জিনিসে গেলে আমাদের ধরেন এই ফাইলটারই এটার কিছু প্রপার্টিজ এ অপশনে গেলে এটা রিলেটেড কিছু মেটা ডাটা পাওয়া যায়। এই মেটা ডাটা আবার বিভিন্ন ওয়েবসাইট থেকেও কালেক্ট করা যায়। এটা যে অ্যাকচুয়ালি ওর ডিভাইস দিয়ে তোলা ছবি, এই ২ টা মেটা ডাটা ক্রস রেফারেন্স হিসাবে ছবির সাথে আপলোড করতে হবে। হুম? না হলে এই ছবিটা গ্রহণযোগ্য হবে না। তো যেটা হয় যে আমি অনলাইন থেকে যদি কোনো ছবি ডাউনলোড করি, ওটার মেটা ডাটায় একটা ওয়েবসাইটের নাম চলে আসবে। এটা আপনি রিমুভ করতে পারবেন না। একেবারেই এটা রিমুভ করার কোনো ওয়ে নেই। বুঝতে পারছি? জি স্যার। হ্যাঁ, তো এইটা পরবর্তীতে এপ্লাই করা লাগছে। কারণ এটা কেমন না যে একজন স্টুডেন্ট মনে করেন Google থেকে একটা সুন্দর ছবি ডাউনলোড করে নিয়ে এসে ফটো এক্সিবিশন জিতে গেল। তাহলে তো অরিজিনাল যারা আছে তারা তো আরো তো সফল হতে পারবে না। আচ্ছা স্কাল্পচার মানে মূর্তি-টূর্তি বা এরকম টাইপের। আর সাউন্ড রেকর্ডিং, আদার ইন্টেলেকচুয়াল ওয়ার্কস। তো এইগুলা হচ্ছে তার মানে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি মুভি-টুভি, হ্যাঁ, সংস, আর্কিটেকচার, আর্ট, হ্যাঁ, গ্রাফিক্স, লিটারেচার অনেক কিছুই কপিরাইটের অন্তর্ভুক্ত থাকে এবং আম এগুলো নিয়ে অনেক সময় কন্ট্রাডিকশন ও হয়। যেমন আচ্ছা কয়েক বছর আগে মনে আছে আপনাদের চঞ্চল চৌধুরী আর শাওনের একটা গান খুব পপুলার হয়েছিল। কি জানি নাম গানটার? বেশ কয়েক বছর আগে অবশ্য। তো এই গানটা কিন্তু তারা কপিরাইট স্ট্রাইক করে নামায় ফেলছিল। অরিজিনাল ইউটিউব ওদের যত মিলিয়ন ভিউ ছিল, ভিউ সহ ভিডিওটা স্ট্রাইক ডাউন করা হয়েছে। বুঝতে পারছি? তো অনেক সময় কিন্তু এই ধরনের ব্যাপার চলে আসে। যে কপিরাইটের আইনের প্রয়োগ চলে আসে এবং কপিরাইট স্ট্রাইক পড়ে যায় আপনার কনটেন্টের উপরে। আচ্ছা, এবার আসি হচ্ছে ফেয়ার ইউজ ডক্ট্রিন। ফেয়ার ইউজ ডক্ট্রিন বলতে বোঝায় যে একটা কপিরাইটেড আইটেম অথারের অনুমতি ছাড়াই ব্যবহার করা।
কথাটা কি বলছি শুনতেছেন স্যাররা? একটু বোঝার চেষ্টা করেন। ফেয়ার ইউজ ডক্ট্রিন মানে হচ্ছে যে একটা কপিরাইটেড জিনিস আমি একটু আগে কি বললাম যে কপিরাইটেড জিনিস ইউজারের অনুমতি বা তার থেকে কিনে নিতে হবে, রাইট? যদি ইউজ করতে চাই কপিরাইটেড প্রোডাক্ট। হ্যালো? জি স্যার। হ্যাঁ। এখন আমি বলতেছি তার অনুমতি ছাড়াও এটা ব্যবহার করা সম্ভব। তার অনুমতি ছাড়াও এটা ব্যবহার করা সম্ভব। এই প্রিন্সিপলটাকেই আমরা বলতেছি হচ্ছে ফেয়ার ইউজ ডক্ট্রিন। ফেয়ার ইউজ ডক্ট্রিন মানে হচ্ছে অ্যালাউ পোরশনস অফ দ্য কপিরাইটেড ম্যাটেরিয়ালস টু বি ইউজড উইদাউট পারমিশন। যে পারমিশন ছাড়াই, অথারের পারমিশন ছাড়াই আপনি একটা কপিরাইটেড প্রোডাক্ট ইউজ করতে পারবেন। এইটার উদাহরণ কি? এখন আসেন। স্যার এই যে আপনি ইথিক্স পড়ান, হ্যাঁ? এত ভালো, ভালো কথা বলেন, এই করেন, সেই করেন। আপনি এই যে একটা পিডিএফ বই ডাউনলোড করছেন, এটা কপিরাইটেড না? কি মনে হয় স্যাররা? এই যে আমি আপনাদের যে একটা পিডিএফ বই নিয়ে পড়াই, এখানে কিন্তু সুন্দর মতো প্রত্যেকটা পৃষ্ঠায় এই যে একটু বড় করে দেখাই। প্রত্যেকটা পৃষ্ঠায় কিন্তু লেখা কি? কপিরাইট টু সেনগেজ লার্নিং। ঠিক আছে? মে নট বি কপিড, স্ক্যান, ডুপ্লিকেটেড। তাহলে কি হইলো ব্যাপারটা? হ্যাঁ, এত ইথিক্স পড়ান আপনি। নিজেই একটা আচ্ছা এই বইটার তো কিছু না কিছু একটা দাম আছে। $10, $20 কিছু না কিছু তো দাম আছে। তাই না? আমি কি বইটা কিনে এনে আপনাদেরকে পড়াচ্ছি? হুম? না স্যার। না, তাইলে একটা কেমন হয়ে গেল না ব্যাপারটা? যে স্যার এটা কি করলেন আপনি? এত বড়, বড় কথা বলেন, কপিরাইট পড়ান। আর নিজেই তো চুরি করে পড়াচ্ছেন। আচ্ছা। তো এই জিনিসটাই হচ্ছে মূলত ফেয়ার ইউজ ডক্ট্রিনের আন্ডারে পড়ে। দেখেন, কপিরাইটেড কনটেন্ট আপনি কখন উইথআউট পারমিশন ইউজ করতে পারেন। প্রথম কথা, দ্য পারপাস অ্যান্ড ক্যারেক্টার অফ দ্য ইউজ। আপনি যে পারপাসে ব্যবহার করতেছেন সেটা কি কমার্শিয়াল নাকি নন প্রফিট বা এডুকেশনাল? যেমন আপনি চিন্তা করেন স্যার, আমি এই বইটা ডাউনলোড করে যদি নীলক্ষেতে একটা প্রেসের মাধ্যমে বা ফকিরা বলে একটা প্রেসের মাধ্যমে এই বইটা ফিজিক্যাল কপি সেল করতাম। আর এখন আমি যে কাজে ব্যবহার করতেছি, ২ টা পারপাস কি সেম? হুম? ধরেন নীলক্ষেতে ওরা যখন একটা ভালো বই প্রিন্ট করে বাজারে বিক্রি করে, ওটার পারপাস কি? ওটার পারপাস হচ্ছে ওটা ওটার পারপাস হচ্ছে সেল করা। সেল করা মানে কমার্শিয়াল পারপাস, টাকা-পয়সা ইনকাম করা, রাইট? আর আমার পারপাস কি? আমার পারপাস হচ্ছে আপনাদেরকে একটা গাইডলাইন হিসেবে একটা ভালো বই অ্যাম আমেরিকায় এটা বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ানো হয়। তো সেইখানে আমরা এই বইটাকে একটা গাইডলাইন হিসাবে নিচ্ছি। আপনারা আরো কোনো কোর্স করেন না এই সেমিস্টারে? আর কি, কি কোর্স করেন? স্যার হিস্টোরি আছে, ডিসক্রিট ম্যাথমেটিক্স আছে, আচ্ছা তারপর ধরেন হচ্ছে ডিসক্রিট ম্যাথ, হ্যাঁ? ডিসক্রিট ম্যাথের বইয়ের রাইটারের নাম কি? হ্যাঁ, হ্যাঁ। তো এই যে একটা সাবজেক্ট পড়তেছেন, লোকটার নামটা একটু জানা দরকার না? আসলে আমাদেরকে স্যার স্লাইড দিয়ে দিছে তো এখন এইটাই বইটা হলো দেয় না। সমস্যা। এই স্লাইড জন্যই দিয়ে আমি দিছে। মাঝে মধ্যে বই আপনাদের দেই। এই যে স্লাইড পড়ার প্র্যাকটিসটা কিন্তু ভালো প্র্যাকটিস না। নলেজ লিমিটেড হয়ে যায়। বুঝতে পারছি? আমাদের নলেজটা লিমিটেড। আপনাদের বইটার নাম রাইটারের নাম হচ্ছে কেনেথ এইচ রোজেন। উনার উনারই যে শুধু ডিসক্রিট ম্যাথ আছে তা না। বাট আই এম প্রিটি সিউর যে উনার বইটাই আপনাদেরকে পড়ানো হয়। হ্যাঁ, কেনেথ এইচ রোজেন ম্যাথমেটিশিয়ান এবং উনার খুব ফেমাস একটা বই হচ্ছে ডিসক্রিট ম্যাথ অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশনস। এই বইটাই আপনাদেরকে পড়ানো হয়। তো আপনি কি এই যে বইটার পিডিএফ কপি বা আপনার টিচাররা যখন বলে যে এটা স্লাইড, এখানে কি লেখা থাকে যে কেনেথ এইচ রোজেনের থেকে অনুমতি নিয়ে আসছি? হ্যাঁ? যে আমি সোনারগাঁও ইউনিভার্সিটিতে পড়াবো। এরকম অনুমতি নিতে গেলে এই লোকের আর রাতে ঘুমানো হইতো না। তার খালি, খালি মেইলই আসতো আর মেইলই আসতো, "স্যার আমি এই ইউনিভার্সিটির টিচার। আপনার সাবজেক্টটা স্যার পড়াবো। আমি এই অনুমতি বইটাই নেই।" পড়ায় আমাদের, হ্যাঁ, হ্যাঁ। ম্যাডাম একটু বলেন। ওনার বইই পড়ায় স্যার। আরেকবার একটু বলেন তো আমি শুনতে পারি নাই। স্যার বললাম যে আপনি যার নাম বললেন না, যার বের করলেন, ওনার বইটাই আমাদের পড়ায়। হ্যাঁ, হ্যাঁ। উনার বইই পড়ায়। কারণ সারা বাংলাদেশে এই ভদ্রলোকের বইই পড়ায়। এটা খুব ফেমাস বই আরকি। বা আপনারা যখন ফিজিক্স পড়েন তখন রেজনি খালিদের বইটা পড়েন না? খুব ফেমাস বই ফিজিক্স পড়ার জন্য। তো আ বেসিক্যালি যেটা বলতেছিলাম
যে এই ধরনের কেসে আমাদেরকে পারপাসটা বুঝতে হয় যে আমি কি উদ্দেশ্যে ব্যবহার করতেছি। আমি কি বইটা প্রিন্ট করে বাজারে বিক্রি করব? নাকি নন প্রফিট বা এডুকেশন পারপাস আমি ব্যবহার করছি। এডুকেশনাল পারপাসে যদি আমি ইউজ করি, সেই ক্ষেত্রে অথারের ঐরকম এক্সক্লুসিভ রাইটের অনুমতি নেওয়া লাগে না। আচ্ছা, নাম্বার ২, নেচার অফ দ্য কপিরাইটেড ওয়ার্ক। এগেইন এখন ধরেন আপনাদের পড়া বই, ঠিক আছে? বাট পড়ানোর জন্য আমি যদি এখন কথার কথা উম হ্যারি পটারের কোনো একটা বই আমি যদি করি, এরকম আপনাদের ধরেন টেক্সট বুকে আপনাদের হ্যারি পটারের বই পড়ানো হবে। সেই ক্ষেত্রেও একটা সমস্যা আছে। ঠিক আছে? নেচার অফ দ্য কপিরাইটেড ওয়ার্ক। দেখেন ডিসক্রিট ম্যাথ এমন একটা সাবজেক্ট বা ধরেন ফিজিক্স এমন একটা সাবজেক্ট যেটা ইট শুড নট বি লিমিটেড টু অনলি আ আ স্টুডেন্টস হু আর এনরোলড ইন এ ইউনিভার্সিটি। এটা এমন একটা জিনিস যেটা সারা দুনিয়ার লোকের জানা দরকার। ওই ধরনের জিনিস আপনি কপিরাইট ছাড়াও আপনি চাইলে কি করতে পারেন? কপিরাইট নেওয়া ছাড়াও ব্যবহার করতে পারেন। কিন্তু গল্পের বই কিন্তু এমন কোনো ইম্পোর্টেন্ট জিনিস না, যেটা কপিরাইট ছাড়াই ইউজ করতে হবে। আমার ব্যাপারটা কি বুঝতে পারছেন? হুম? এমন কোন একটা জিনিস যেটার এডুকেশনাল ভ্যালু অনেক বেশি। হ্যাঁ? এই জিনিসটা মানুষের জানা দরকার। এটা না জানলে অনেক স্টুডেন্টের অনেক সমস্যা হবে। কিন্তু হ্যারি পটারের গল্পের বই তো আর এরকমই গুরুত্বপূর্ণ বিষয় না। যে জনগুরুত্বপূর্ণ বিষয় তাই কপিরাইট ছাড়াই ইউজ করলাম। এটা কিন্তু না। তারপরে বলতেছে পোরশন অফ দ্য কপিরাইটেড ওয়ার্ক ইউজড ইন রিলেশন টু দ্য ওয়ার্ক অ্যাজ এ হোল। আচ্ছা, এখন যেটা হচ্ছে যে আপনাদের এই যে আ আ বইটা আছে এথিক্স, বইটার নাম হচ্ছে আপনার কি? এথিক্স ইন ইনফরমেশন টেকনোলজি। তো এই বইটা থেকে ইন্সপায়ার্ড হয়ে আমি একটা বই লিখলাম এথিক্সের। কিন্তু মজার বিষয় হচ্ছে আমি যে বইটা লিখলাম সেটার মেক্সিমাম কনটেন্ট এই বই থেকে নেওয়া। মেক্সিমাম জিনিস। একটা হচ্ছে ধরেন পোরশন অফ দ্য কপিরাইটেড ওয়ার্ক, অর্থাৎ কতটুকু অংশ আমি আমার নিজের কাজে আরেকজনের কনটেন্ট ইউজ করলাম সেটাও একটা বিষয়। সামান্য একটু ধরেন এই যে বললাম যে একটা পুরো টোটাল ভিডিও, তার মধ্যে হয়তো ১০ সেকেন্ডের জন্য আপনার একটা কোনো গান চলে আসছে। এটা পোরশন হিসাবে ওই অরিজিনাল কনটেন্ট এর তুলনায় খুবই কম। এটাকেও আমরা ফেয়ার ইউজ এর আন্ডারে নিয়ে আসতে পারি। বুঝতে পারছি? এটাকেও আমরা ফেয়ার ইউজ এর আন্ডারে নিয়ে আসতে পারি। আর ৪ নাম্বারটা হচ্ছে এফেক্ট অফ দ্য ইউজ অন দ্য ভ্যালু অফ দ্য কপিরাইটেড ওয়ার্ক। এখন ওই যে ওই আবার আগের উদাহরণে চলে আসি। এই বইটা অনুসরণ করে আমি একটা নিজে বই লিখলাম। এখন মার্কেটে আমার বইটাই চলে। উনার বই আর বিক্রি হয় না। অরিজিনাল রাইটারের বইয়ের বিক্রি হয় না। তাকে নকল করে যে রাইটার বই লিখছে এখন তার বই মার্কেটে চলতেছে। এটা হইলেও ফেয়ার ইউজটা মেইনটেইন করা যাচ্ছে না। তার মানে ফেয়ার ইউজ তখনই হবে যখন বেসিক্যালি আপনি অরিজিনাল অথারের কোনো ক্ষতিই করতে পারবেন না। এবং এটা খুবই জনগুরুত্বপূর্ণ টাইপের একটা সাবজেক্ট। এমন একটা নলেজ যেটা প্রত্যেকেরই জানা দরকার। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি এটা নন কমার্শিয়াল পারপাস এ ইউজ করতেছেন। তখন আপনি কপিরাইট উইথআউট পারমিশন কপিরাইটেড প্রোডাক্ট আপনার নিজস্ব কনটেন্টে ব্যবহার করতে পারবেন। এই জিনিসটাকে আমরা বলতেছি ফেয়ার ইউজ। এই ওয়ার্ডটা কিন্তু অনেক জায়গায় ইউজ হয়। ফেয়ার ইউজ। বুঝতে পারছি স্যাররা? ফেয়ার ইউজ? জি স্যার। এটা অনেক জায়গায় ব্যবহার হয়। সফটওয়্যারের কপিরাইট। সো আমরা অনেক ধরনের সফটওয়্যার ইউজ করি। এই যে আমি একটাই ব্যবহার করতেছি। অ্যা আপনাদের পিডিএফ পড়ার জন্য Microsoft Edge কিংবা Google ব্রাউজিং এর জন্য আমরা Chrome। তো এই সবগুলা সফটওয়্যার বা আমরা আমরা যেকোনো একটা ওয়েবসাইটে গেলে আমরা লাস্টে দিয়ে দেখি না একটা এরকম সি চিহ্ন দেওয়া থাকে। ছোট্ট করে। কোন একটা ওয়েবসাইটে গেলে যে কপিরাইট এরকম দেখি না? হ্যালো? হ্যালো? স্যার শুনতে পাচ্ছেন? প্রশ্নটা বুঝলাম না। স্যার আরেকবার একটু আচ্ছা বলেন। ধরেন যেকোনো একটা ওয়েবসাইটে আমরা যদি যাই বা যেমন আমাদের এখানে তো আসলে সফটওয়্যারের কোড তো দেওয়া নাই। কোডের মধ্যে আপনাদের এরকম এইরকম একটা চিহ্ন থাকে না? ধরেন এই যে এরকম একটা সরি সি লেখে এরকম একটা চিহ্ন থাকে না? জি স্যার। হ্যাঁ, হ্যাঁ। কপিরাইটে? কপিরাইট চিহ্ন।
জি জি বা স্যার। অনেক সময় বিভিন্ন ইয়ার জায়গায় দেখবেন যে স্যার, এরকম ওয়েবসাইটের মেইনলি ওয়েবসাইটের বটমে থাকে আর কি, হ্যাঁ, একবারে ওয়েবসাইটের বটমে থাকে। বটমে থাকে বা আপনার যদি কোনো সফটওয়্যার কোড থাকতো, কোডের মধ্যেও এই জিনিসটা লেখা থাকে যেটা কোন কোম্পানির আন্ডারে এই কোডটা লেখা হয়েছে তারপর ধরুন সালটাও এটা কপিরাইট। সালটাও দেওয়া থাকে। সালটাও দেওয়া থাকে, হ্যাঁ? ধরুন এখানে কিছু লিখলাম 2025 সামথিং। সো সফটওয়্যারের কপিরাইটটা কিভাবে আসে? এটা একটা মজার জিনিস। সফটওয়্যারে যে কোড শুনতেছেন স্যাররা? জি স্যার। হ্যাঁ, সফটওয়্যারের কোডটাকে একটা লিটারেরি ওয়ার্ক হিসাবে কনসিডার করা হয়। সফটওয়্যারের কোডটাকে কি হিসাবে কনসিডার করা হয়? লিটারেরি ওয়ার্ক। লিটারেরি ওয়ার্ক মানে কি? কে বলতে পারবেন? লিটারেরি ওয়ার্ক? সাহিত্যকর্ম। সাহিত্যকর্ম, এক্সাক্টলি। লিটারেরি ওয়ার্ক হিসাবে সফটওয়্যারের কোডকে কল্পনা করা হয়। তার মানে হচ্ছে আপনি যখন কোড লেখেন, আমরা লিখি না কোড, সি বা সি প্লাস প্লাস বা জাভাস্ক্রিপ্ট বা যাই কোড লিখি না কেন, সেই কোডটাকে আসলে একটা সাহিত্যকর্ম হিসাবে ধরা হয় এবং এই জন্য সফটওয়্যারের কোডকে কপিরাইট প্রোটেকশন দেওয়া হয়। এই কোডটা হুবহু আরেকজন ডুপ্লিকেট করতে পারবে না বা ডিস্ট্রিবিউট করতে পারবে না। বুঝতে পারছি? জি স্যার। হ্যাঁ, এই কারণে আমাদের অধিকাংশ সফটওয়্যারে যে কোড পার্টটুকু, হ্যাঁ, এগুলা কিন্তু কপিরাইটেড। এছাড়াও সফটওয়্যারে আরো বিভিন্ন ভার্সন থাকে। যেমন চিন্তা করেন যে এই যে এখানে যে গ্রাফিক্স গুলা ব্যবহার করা হয়েছে, এগুলা সব হচ্ছে যেহেতু এজ ইউজ করতেছে কিংবা আমাদের এই যে গুগল ক্রোম, হ্যাঁ, গুগল ক্রোমের যেই লেআউটটা আমরা দেখতে পাচ্ছি, যে কালার গুলা ইউজ করতেছে, যে অ্যানিমেশন গুলা ব্যবহার করতেছে, এগুলা সব তাদের কপিরাইটেড কোড এবং কপিরাইটেড যে গ্রাফিক্স, এই যে এই চিহ্নটা, এখানে যে চিহ্নটা ইউজ করা হয়েছে, হ্যাঁ, এখানে যে একটা ছোট্ট পিডিএফ নামে একটা চিহ্ন দেখা যাচ্ছে, এগুলা সবই কি কপিরাইটেড টু মাইক্রোসফট অথবা গুগল বা সামথিং যারা এটার ওনার। সো সফটওয়্যারের কপিরাইট কি? সফটওয়্যারের কোডগুলা কপিরাইটেড হয় লিটারেরি ওয়ার্ক হিসাবে। এই যে দেখেন, এখানে লেখাও আছে, কম্পিউটার প্রোগ্রামস আর প্রোটেক্টেড অ্যাজ লিটারেরি ওয়ার্কস। Authors of computer programs and producers of sound recordings have the right to prohibit commercial rental of their works to the public. So, কম্পিউটার প্রোগ্রামগুলোকে লিটারেরি ওয়ার্ক বা সাহিত্যকর্ম হিসাবে কনসিডার করা হয়। হুম? এখন থেকে আপনি ফ্রেন্ডদের সামনে পরিচয় দিবেন যে আমি একজন সাহিত্যিক। বলবে, ও তাই নাকি, তুই কি কি লিখিস? গল্প কবিতা? বলে না, আমি কোড লিখি। হুম? আমরা আমরা সিএসসি স্টুডেন্টরা কি বলবো? আমি সাহিত্যিক, আমি কোড লিখি। কারণ সফটওয়্যার কোড লিটারেরি ওয়ার্ক হিসাবে কনসিডার করা। আচ্ছা, এই যেমন এখানে ডিএমসিএ যে একটা দেওয়া আছে না, ডিএমসিএ, এই ডিএমসিএ এর সাথে কেউ পরিচিত আছেন? ডিএমসিএ ওয়ার্ডটা কোথায় দেখছেন? বলতে পারবেন? না স্যার। হ্যাঁ, এটার সাথে পরিচিত হইতেন যদি আপনি কখনো কন্টেন্ট ক্রিয়েশন বা ইউটিউবে কোনো ভিডিও আপলোড করতেন। অনেক সময় কপিরাইট স্ট্রাইক খায় এবং এই স্ট্রাইকটাই খায় ডিএমসিএ। ওরা বলে যে তুমি তুমি যে এইভাবে ভিডিওটা আপলোড করছো সেটা ডিএমসিএ আইনের আওতায়, এটা একটা অপরাধ। এই জন্য আমরা এই ভিডিওটা ইউটিউব থেকে রিমুভ করে দিয়েছি। এরকম একটা নোটিশ আসে, এরকম একটা মেসেজ আসে। আচ্ছা, এইবার যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্যাটেন্ট। তো প্যাটেন্ট আর কপিরাইট এই দুটার মধ্যে মেইন যেটা পার্থক্য সেটা হলো তাদের আওতাভুক্ত প্রোডাক্ট। তো কপিরাইটের আওতাভুক্ত আমরা দেখছিলাম হচ্ছে মুভি, আর্ট কিংবা এই যে সফটওয়্যার কোড, এটাও আমরা দেখলাম। কিন্তু প্যাটেন্টের আওতাভুক্ত হচ্ছে সায়েন্টিফিক ইনভেনশন। হুম, নতুন ধরনের কোনো সায়েন্টিফিক বা টেকনোলজিক্যাল কোনো ইনভেনশন বা ইনোভেটিভ কোনো প্রোডাক্ট। হ্যাঁ, ধরেন আপনি নতুন কোনো একটা আ কম্পিউটার আর্কিটেকচার ডিজাইন করলেন। ঠিক আছে? যেটা আগে কেউ কখনো করে নাই। সেটা কিন্তু কপিরাইটের অন্তর্ভুক্ত হবে না। সেটা চলে যাবে হচ্ছে প্যাটেন্টের আন্ডারে। এবং প্যাটেন্টের বিষয়টা হচ্ছে প্যাটেন্টটা একটা পার্টিকুলার অফিসে আপনাকে আবেদন করতে হবে। যেমন এখানে আমেরিকার জন্য USTPO দেওয়া। তো আমাদের 15 মিনিটস আছে। যাক, সমস্যা নাই। নামাজের আগ পর্যন্ত এটাই চালাই। পরে আবার নতুন লিংক দিব। তো যেটা বলতেছিলাম যে প্যাটেন্টের অন্তর্ভুক্ত কি, কি? তাহলে আমরা একটু দেখি যে প্যাটেন্টের অন্তর্ভুক্ত হচ্ছে কোথায় দেওয়া?
এখানে লেখা নাই। বেসিক্যালি আপনার নতুন ধরনের ইনভেনশন, নতুন ধরনের সায়েন্টিফিক ইনভেনশন, ইনোভেশন বা ইন্ডাস্ট্রিয়াল কোনো নতুন প্রসেস। হ্যাঁ, আগে একভাবে বিস্কুট বানাইতো। আপনি একটা নতুন প্রসেস দিলেন যে এইভাবে বিস্কুট বানালে বিস্কুটের লংজিভিটি আরো বাড়বে। হুম? তাদের যে শেলফ লাইফ, হ্যাঁ, ধরেন এখন একটা বিস্কুট কিনলে এটা ১ বছর মেয়াদ। আমার প্রসেসে বানাইলে এটা ২ বছর মেয়াদ থাকবে। আরো বেশি ভালো থাকবে। এই যে একটা ইউনিক কোন একটা প্রসেস, হ্যাঁ, টেকনোলজিক্যাল ইনোভেশন, এই জিনিসগুলা প্যাটেন্টের আন্ডারে চলে আসে। তো প্যাটেন্ট করার জন্য আপনাকে একটা প্যাটেন্ট অফিস থাকে, সেই প্যাটেন্ট অফিসে অ্যাপ্লিকেশন করতে হয় এবং আপনার এই টোটাল যে ইনভেনশন সেটা টোটাল সায়েন্টিফিক ব্যাখ্যা তাকে জমা দিতে হবে। তারা জিনিসটা দেখবে যে এরকম সিমিলার কোনো কাজ আগে কখনো হয়েছে কিনা বা একই টেকনোলজির উপরে আগে কেউ প্যাটেন্ট করে ফেলছে কিনা। বুঝতে পারছি? একই টেকনোলজির উপরে আগে যদি কেউ প্যাটেন্ট করে তাহলে আপনার প্যাটেন্টটা ইয়া হবে না, অ্যালাউড হবে না। বুঝতে পারলাম? আচ্ছা, জিনিসটা বলি, যেমন মনে করেন যে অনিক সাহা, হ্যাঁ? এবং ধরেন কথার কথা মারুফ হোসেন। তো অনিক সাহা স্যার মনে করেন পিএইচডি করতেছে কানাডাতে, আর মারুফ হোসেন স্যার ধরেন উনিও একটা পার্টিকুলার টপিকে, দুইজনেই একই সাবজেক্টেই তারা রিসার্চ করতেছে। উনি মনে করেন যে জাপানে থাকে। তো এখন অনিক সাহা একটা প্যাটেন্ট মানে একটা জিনিস আবিষ্কার করলো, একটা নতুন ইনোভেশন নিয়ে আসলো এবং সেটা সে প্যাটেন্ট অফিসে জমা দিল। কিন্তু তার ৬ মাস আগে মারুফ হোসেন এই সেম টেকনোলজি নিজের নামে প্যাটেন্ট করে ফেলছে। তো অনিক সাহা যখন এই পুরা টোটাল প্রসেসটা যখন কানাডার অফিসে দিবে, কানাডার অফিস তখন চেক করে দেখবে এই সেম প্যাটেন্ট আরো অন্য কেউ করছে কিনা বা একই টেকনোলজির উপরে কেউ প্যাটেন্ট করছে কিনা। একই টেকনোলজির উপরে যদি কেউ প্যাটেন্ট করে তখন অনিক সাহার এই প্যাটেন্টটা কি হবে না, তার নামে আর দেওয়া হবে না। বুঝতে পারছি স্যাররা? জি স্যার। জি স্যার। কিন্তু আচ্ছা, চিন্তা করেন তো, ধরেন কথার কথা ফাহিম আহমেদ স্যার। তো ফাহিম আহমেদ স্যার ধরেন একটা কোনো টপিক, এনিথিং, ধরেন ভালোবাসার জন্য একটা গান লিখলো। তাইলে আমরা কি বলতে পারবো যে এই ভালোবাসা রিলেটেড যত গান আছে এগুলো সবই ফাহিম আহমেদের প্রপার্টি? আর কেউ কোনোদিন ভালোবাসা নিয়ে কোনো গান লিখতে পারবে না? এরকম কি বলা যায়? না স্যার। জি বলা স্যার, যায় না। এটা 100 বলেন তো, আবার আরেকবার একটু বলেন তো, শুনি নাই। স্যার, এটা ওর দ্বারাই সম্ভব। ওর দ্বারাই সম্ভব। যে যে উনি একটা ধরেন ভালোবাসা নিয়ে গান লিখলো আর পৃথিবীর কেউ কোনো ভালোবাসা নিয়ে গান লিখতে পারবে না। তাহলে আমরা একটা বেসিক পার্থক্য দেখলাম যে একটা টেকনোলজি যখন একবার প্যাটেন্টেড হয়ে যায় এটা দ্বিতীয় কোনো পার্সন নিজের নামে প্যাটেন্ট করতে পারে না। কিন্তু কপিরাইটের ব্যাপারটা সেম না। সেম আইডিয়ার উপর ধরেন মুক্তিযুদ্ধের উপর এমনকি বলা যায় যে না, মুক্তিযুদ্ধের উপর একটা সিনেমা হয়েছে আর সিনেমা করা যাবে না। এরকম কি হয়? হুম? না স্যার। না, এরকম হয় না। তার মানে কপিরাইটটা এরকম না। কপিরাইট মানে কিন্তু এরকম না যে কোন একটা টপিকে একজন একটা কাজ করলো, আরেকজন আর কেউ কাজ করতে পারবে না। না, এরকম না। যে কেউ যে কারো নিজস্ব ব্রেন, তাদের নিজস্ব ক্রিয়েটিভিটি ইউজ করে কাজ করতে পারে। কিন্তু ব্রেন, ক্রিয়েটিভিটি এই রিলেটেড কাজ তো আমি এই যে একটু আগে অনেক স্যার কথা বললাম। উনি কি উনি কি ব্রেন খাটায় নাই? উনি কি কষ্ট করে নাই? কষ্ট করছে। কিন্তু উনার আগে একজন প্যাটেন্ট করে ফেলার কারণে হয়তো জাপান বা সুইডেন বা কোথাও কেউ একজন আগেই এই সেম টেকনোলজিতে নিজের নামে প্যাটেন্ট করছে। উনি জানেও না। উনি জানতে পারছে এটা এপ্লাই করার পর অফিস থেকে বলা হয়েছে যে সরি, এই রিলেটেড একটা প্যাটেন্ট তো ২ মাস আগেই হয়ে গেছে। এরকম একজন পিএইচডি আরেকজন প্রফেসর, ধরেন প্রফেসর মারুফ হোসেন, উনি অলরেডি সেটা করে ফেলছেন নিজের নামে। সো আপনারটা আর হবে না। এই সেম কাজটা কিন্তু আমাদের জগদীশচন্দ্র বসুর ক্ষেত্রেও হয়েছিল। উনিও উনার সময় তো আরো আরো খারাপ অবস্থা। কারণ উনার সময় সায়েন্টিফিক জার্নাল এগুলো তো ইন্টারনেট ছিল না। ও বুঝেন না, রেডিও আবিষ্কার করতেছে। ওই সময়ের ইন্টারনেট কোত্থেকে হবে? মানুষের জ্ঞানার্জন বা এই যে প্যাটার্ন বা এই জিনিসগুলা মানুষ তখন লিটারেলি পেপার পত্রিকায় পড়ে মানুষ জানতো। আর একটা বিদেশি একটা জার্নাল সেটা তো বাংলাদেশে আসতেও লাগবে ২ মাস। তো যার কারণে উনি আসলে জানতোই না যে এটা অলরেডি প্যাটেন্টেড হয়ে গেছে। ইউরোপের ইউরোপের আরেকজন ইনোভেটর রেডিওটা নিজের নামে অলরেডি প্যাটেন্ট করে ফেলছে। উনি জানতো না, উনি নিজের মতো এদিকে গবেষণা করতেন।
নিজের মতো গবেষণা করে উনিও যখন প্যাটেন্টের জন্য এপ্লাই করে দেখছে তখন দেখছে রেডিও বা রেডিও তো না এটার যে টেকনোলজিটার নাম হচ্ছে ট্রানজিস্টর। ট্রানজিস্টর পড়াইছে না আপনাদের ট্রিপলি ক্লাসে? ট্রানজিস্টর? জি স্যার। হ্যাঁ। সো এই ট্রানজিস্টর নিয়েই ওনার রিসার্চ ছিল জগদীশ চন্দ্র বসু। বাট উনি এটা জানতো না যে ট্রানজিস্টরটা অলরেডি আরেকজন ইনোভেটর নিজের নামে প্যাটেন্ট করে ফেলছে। যার কারণে রেডিওর আবিষ্কারক হিসেবে কিন্তু মার্কনির নাম আসে। জগদীশ চন্দ্র বসুর নাম আসে না। আসে? আসে না। তো আচ্ছা আজান দিয়ে দিছে আমরা আরেকটু পড়বো। আপাতত নামাজটা পড়ে আসি। আমরা ধরেন ৭টা বাজে তো আরো ১০-১৫ মিনিট পর ৭টা ১৫ থেকে আবার কথা শুরু করব। হুম? স্যার 15 থেকে শুরু করেন। ১৫ থেকে হ্যাঁ, ১৫ থেকে আমি আবার কথা শুরু করব। আ আমি আবার নতুন লিংক দিব। এই লিংকটা তো অফ হয়ে যাবে হয়তো। আমি আবার নতুন লিংক ক্লাসরুমে দিয়ে দিব। ঠিক আছে? ওকে স্যার। ওকে।
হ্যালো, শুনতে পাচ্ছেন? স্যাররা শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে। তাহলে এবার আসি হচ্ছে সফটওয়্যার প্যাটেন্ট কি? তো একটু আগে আমি আপনাদেরকে বললাম যে সফটওয়্যার প্রোডাক্ট গুলা সাধারণত কপিরাইটের আন্ডারে পড়ে। স্পেশালি সফটওয়্যার কোড লিটারেরি আম লিটারেরি ওয়ার্ক হিসাবে কনসিডার করা হয়। তো সফটওয়্যার প্যাটেন্ট একটু অন্যরকম। সফটওয়্যার প্যাটেন্টটা হচ্ছে আপনার সফটওয়্যারটা যদি কোনো ইউনিক প্রবলেম সলভ করে থাকে, যেটা ইন্ডাস্ট্রিতে আগে কেউ কখনো ইউজ করে নাই বা এমন কোনো ইউনিক কোনো অ্যালগরিদম সেটা এপ্লাই করে থাকে যেই অ্যালগরিদমটা অন্য কোনো কোম্পানি এখনো ডেভেলপ করতে পারে নাই। আপনি চাইলে সফটওয়্যারটা প্যাটেন্টের জন্যও এপ্লাই করতে পারেন। তার মানে আপনার সফটওয়্যারটা আ টিপিক্যাল সফটওয়্যারের মতো হলে হবে না। বরং সফটওয়্যারটা হইতে হবে কোনো ইউনিক প্রবলেম সলভিং সফটওয়্যার। যেমন Google এর পেজ র‍্যাংক। পেজ র‍্যাংক এমন একটা অ্যালগরিদম যেই অ্যালগরিদমটা হচ্ছে এই যে আমরা যখন Google এ কিছু লিখে সার্চ দেই, সর্বপ্রথম লিঙ্ক কোনটা আসবে? যেমন দেখেন আমি লিখে সার্চ দিছি কেনেথ এইচ রোজেন ডিসক্রিট ম্যাথমেটিক্স। একটু খেয়াল করছেন স্যাররা কি একটা ওয়েবসাইট আসছে এখানে? faculty.ksu.edu. মানে একটা সৌদি আরবের ওয়েবসাইট। সেটা সবার আগে আসছে দেখছেন খেয়াল করে? ও স্যারেরা মনে হয় দেখতে পাচ্ছেন না। আমি স্ক্রিনটা বোধহয় শেয়ার করি নাই। এখন দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। হ্যাঁ। সো আমি যখন আপনাদের এই যে বইটা লিখে আপনাদের কথার স্থলে যখন সার্চ দিলাম, দেখবেন যে একেবারে ১ নাম্বার লিঙ্কেই একটা পিডিএফ লিঙ্ক আসছে এবং কোন দেশের একটা সৌদি আরবের একটা কোন ইউনিভার্সিটির ওয়েবসাইটটা আসছে। সেকেন্ডে আসছে হচ্ছে আমাদের ডিসক্রিট ম্যাথমেটিক্স ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। অ্যামাজন মানে যাতে আমি বইটা কিনতে পারি সেটা আসছে ৩ নাম্বারে। এই যে র‍্যাংকিং পেজের গুগলের যে ইউনিক একটা অ্যালগরিদম, এই ধরনের অ্যালগরিদম যদি কোনো সফটওয়্যার ইমপ্লিমেন্ট করে থাকে, তখন সেটাকে প্যাটেন্টের জন্য কনসিডার করা যায়। বাট টিপিক্যালি ধরেন আমাদের যে সফটওয়্যারগুলো আমরা ইউজ করি গেমস, হ্যাঁ, ওয়ার্ড প্রসেসরস কিংবা ব্রাউজার্স কিংবা মনে করেন যে বিভিন্ন এডিটিং সফটওয়্যারগুলা, এই ধরনের সফটওয়্যার সেটা ওয়ার্ড এডিটিং হতে পারে, বিভিন্ন ক্যাট সফটওয়্যার হতে পারে, কম্পিউটার এইডেড ড্রয়িং, এই ধরনের সফটওয়্যার হতে পারে। এই সফটওয়্যারগুলো সাধারণত কিন্তু প্যাটেন্টের আন্ডারে পড়ে না। তারা ইউনিক কোনো সায়েন্টিফিক ইনভেনশন না বা কোনো এমন কোনো অ্যালগরিদম না যেটা ইন্ডাস্ট্রির জন্য স্পেশাল। সো অবশ্যই ওই ধরনের সফটওয়্যারগুলোকে কি হতে হবে? এমন কোনো একটা অ্যালগরিদম বা এমন কোনো একটা ইমপ্লিমেন্টেশন আনতে হবে যেটা আগে কেউ কখনো করে নাই। ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডটা আর অন্য কারোর কাছে এটা এভেইলেবল না। এই ধরনের জিনিসগুলোকে আমরা সফটওয়্যার প্যাটেন্টের আন্ডারে আনতে পারি। বাট সাধারণত সফটওয়্যার অ্যাপ্লিকেশন করলে প্যাটেন্টের জন্য সাধারণত অ্যাপ্রুভ দেওয়া হয় না। কারণ সফটওয়্যার গুলাকে ইউনিক বলা হয় না। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন। একটা ওয়েবসাইট এটাকে কি ইউনিক বলা যায়? একটা ওয়েবসাইটের মধ্যে অ্যা অ্যা কপিরাইটেড অনেক প্রোডাক্ট থাকতে পারে। কিন্তু এমন কিন্তু না যে একটা ওয়েবসাইটের মধ্যে যা জিনিস আছে এটা অন্য কোনো আর ওয়েবসাইটে নাই। ঠিক আছে? সিমিলার ওয়েবসাইট আছে। আপনি চিন্তা করে দেখেন এই যে Google Meet। এটা কি কোনো একটা ইউনিক প্রোডাক্ট? সেটা না। কারণ Google Meet এর মতো আমরা Zoom দেখতে পাই, Zoom আছে বা আরো অনেক ধরনের আরো না হলেও এরকম মিটিং করার জন্য Microsoft Teams আছে নতুন আসছে। যেটা আগে একটা অন্য নাম ছিল। এখন Teams খুব পপুলার। বা আগে একসময় আমরা Skype ইউজ করতাম। তো এরকম কিন্তু অনেক ধরনের ওয়েবসাইট আছে। সেটা কিন্তু ইউনিক বলা চলে না যে এপ্লাই করলেই অ্যা প্যাটেন্ট পেয়ে যাবে। কারণ প্যাটেন্টের ক্ষেত্রে একটা বিষয় কি এই প্যাটেন্টটা আপনি যদি একবার নিজের নামে করেন, এই সিমিলার সফটওয়্যার আর কেউ বানাইতে পারবে না। বুঝতে পারছি? এই সিমিলার সফটওয়্যার তখন আর কেউ বানাইতে পারবে না। তো সেটা একদিকে মার্কেট কম্পিটিশন এর জন্যও খারাপ, ইনোভেশন এর জন্যও খারাপ। আচ্ছা। ট্রেড সিক্রেট এটা আমরা মোটামুটি মিড টার্মেই পড়ে আসছি। আপনাদের বোধহয় পরীক্ষাতেও আসছিল যে ট্রেড সিক্রেট কোন একটা সেকশনে তো দিছি অবশ্যই। আ তাহলে কার মনে আছে ট্রেড সিক্রেট কি জিনিস? একটু বলেন তো। কেউ একজন? কার মনে আছে? স্যার, ট্রেড সিক্রেট মানে হচ্ছে যে প্রত্যেকটা কোম্পানির নিজস্ব কিছু কনফিডেন্সিয়াল জিনিস থাকে যেগুলা শুধুমাত্র কোম্পানির মধ্যেই থাকবে। আই থিংক এমন কিছু। হ্যাঁ, হ্যাঁ। এটাই। এক্সাক্টলি থ্যাংক ইউ।
সো ট্রেড সিক্রেট হচ্ছে আসলে এমন কিছু ইনফরমেশন যেটা ডেভেলপ করতে বেশ পরিমাণ পয়সা খরচ হয়েছে, বুঝছেন? বেশ পরিমাণ সময় লাগছে, পয়সা খরচ হয়েছে। একটা ফর্মুলা হইতে পারে, একটা সফটওয়্যার কোডও হইতে পারে, ঠিক না? ধরেন এই যে গুগল মিটের যে ভিতরের কোডটা, এটা কি ল্যাঙ্গুয়েজে লিখছে সেটা তো আমরা জানি না। আচ্ছা, একটু দাঁড়ান আমি। সালাম আলাইকুম। হ্যাঁ, কি অবস্থা তোমার? আমি বাসায় আবার আইসা পড়ছি, ক্লাস নিচ্ছি। না, 8টা পর্যন্ত ক্লাস। 8টার পরে দেখি বাবুরে নিয়ে আসবো। তোমার কি খবর? সমস্যা হয় নাই? মানে কাজ করতে কোনো সমস্যা হচ্ছে কিনা অনেকদিন পরে? ঠিক আছে। নাস্তা করছো সন্ধ্যায়? আচ্ছা, দেখতেছি। আল্লাহ হাফেজ। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে ট্রেড সিক্রেট হচ্ছে এমন কিছু ইউনিক এবং কস্টলি, ডিফিকাল্ট টু কি বলে ডেভেলপ কিছু ইনফরমেশন, যেটা একটা কোম্পানির মূলত তার বিজনেস রিলেটেড ইনফরমেশন। এই ইনফরমেশনটা যদি কোনো অপোনেন্ট কোম্পানির হাতে চলে যায়, তাহলে তারাও তার মতো প্রোডাক্ট ডেভেলপ করতে পারবে। চিন্তা করেন যে একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি তারা একটা খুব ভালো গ্যাস্ট্রিকের ওষুধ বানালো। এখন তারা স্বাভাবিকভাবেই চাইবে যে আম, এই পার্টিকুলার ওষুধটায় তারা রাজত্ব করুক, চাইবে না মার্কেটে যে অন্য কেউ এরকম গ্যাসের ট্যাবলেট না বানাতে পারুক? ওরা এটা চাইবে না? জি স্যার। হ্যাঁ। সো যাতে ইনকামটা আমি একাই নিতে পারি বা মার্কেটে আমি রাজত্ব করতে পারি। তো এইটা যদি এখন অপোনেন্ট কোনো কোম্পানি ফর্মুলাটা পায়, তাহলে কিন্তু 2টা কোম্পানি দাঁড়ায় যাবে। ঠিক না? 2টা ওষুধ দাঁড়ায় যাবে। কিছু ওর বিক্রি হবে, কিছু এর বিক্রি হবে। তখন ইনকামটা 2 ভাগ হয়ে যাবে। তো সব কোম্পানি এজন্য ট্রেড সিক্রেট গুলা সাধারণত খুব হেভিলি সিক্রেট, মানে হেভিলি গার্ডেড সিক্রেট থাকে। এবং এই ট্রেড সিক্রেট যদি আপনি বিক্রি করেন কিংবা কোম্পানিরত অবস্থায় অন্য কারো কাছে ইনফরমেশন গুলা সেল করেন বা পাস করেন, তাহলে কিন্তু সিভিয়ার কর্পোরেট লয়ের আন্ডারে সিভিয়ার শাস্তির ব্যবস্থা আছে। তো এমপ্লয়ীদের সাথে ট্রেড সিক্রেট রিলেটেড যে ইস্যুটা, সেটা হচ্ছে যে স্পেশালি যারা হাই লেভেলে জব করে, হ্যাঁ, ম্যানেজারিয়াল বা ডিসিশন মেকিং পজিশনে যারা জব করে, তো তারা কোম্পানির এমন কিছু কিছু ইনফরমেশন জানে যেটা ট্রেড সিক্রেটের মতো পর্যায়ে পড়ে। এখন এই ধরনের লোকরা যখন জব সুইচ করে, তখন কি এখন আমি কি আমার মাথাটা রেখে আসতে পারবো? এটাতে চিন্তা করেন, ধরেন আমি একটা কোম্পানির জন্য কোড লিখি। এখন আরেকটা কোম্পানিতে আমি জব দিলাম, আমি কি আমার, হ্যাঁ, কোড হয়তো আমাকে অ্যাক্সেস দিল না, কোড হয়তো মনে করেন গিটহাব থেকে আমাকে বের করে দিল, কিন্তু আমি আমার মাথাটা তো নিয়ে যাব, ঠিক না? আরেকটা কোম্পানিতে আমার নলেজ, আমার এক্সপিরিয়েন্স, এগুলো তো সবই আমি নিয়ে যাচ্ছি। তখন আলটিমেটলি আপনার ট্রেড সিক্রেটটা আরেকজনের কাছে চলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এইটা ঠেকানোর জন্য 2টা ক্লজ, হ্যাঁ, এটা আপনারা যখন অলরেডি পরিচিত থাকতে পারেন, যেহেতু আপনারা অনেকেই জব করেন। স্যাররা কি এই 2টা ওয়ার্ড শুনছেন কখনো? নন ডিসক্লোজার এবং নন কম্পিট, এই 2টা ওয়ার্ড কি কখনো শুনছেন চাকরি করার সময় কেউ? নন ডিসক্লোজার এবং নন কম্পিট, স্যারদের কারো জব রিলেটেড যখন চাকরি নিছেন বা যখন চাকরি করেন, এই ধরনের কিছু শুনেন নাই এই 2টা ওয়ার্ড? হ্যালো, শুনতে পাচ্ছেন? স্যার শুনেছি কিন্তু ওটার মিনিংটা জানি না। হ্যাঁ, হ্যাঁ, শুনেছেন। আচ্ছা, এইবার তাহলে এখন মিনিংটাও বুঝতে পারবেন। নন ডিসক্লোজার, এটার অর্থ হচ্ছে যে আপনি চাকরিরত অবস্থায় কোম্পানির কোনো গোপন ইনফরমেশন, সিক্রেট বা কোনো ধরনের ইনফরমেশন এগুলো পাস করতে পারবেন না।
বুঝতে পারছি? এটা হচ্ছে নন ডিসক্লোজার। কোনো ধরনের ইনভয়েস, কোনো ধরনের এক্সেল শিট বা এগুলা কাউকে শেয়ার করতে পারবেন না। যদি এটার প্রমাণ পাওয়া যায় যে আপনি কোম্পানিতে কর্মরত অবস্থায় এই ধরনের কাজ করছেন, তাহলে আপনার চাকরি চলে যেতে পারে, জরিমানা হইতে পারে, ইত্যাদি, ইত্যাদি বিভিন্ন ক্লজ ওই নন ডিসক্লোজারের মধ্যে লেখা থাকবে যে কি, কি শাস্তি হইতে পারে। বুঝতে পারছি? হইতে পারে যেমন অনেকের কোম্পানি থেকে প্রভিডেন্ট ফান্ডের জন্য টাকা কাটে। যেটা আপনি চাকরি চেঞ্জ করলে আপনাকে এই টাকাটা দিয়ে দেয়। তো এমনও হইতে পারে যে আপনি এরকম একটা নন ডিসক্লোজার এর মধ্যে গেলে আপনার চাকরি ইমিডিয়েটলি টার্মিনেট হবে এবং আপনি ওই প্রভিডেন্ট ফান্ডের টাকাটাও হারাবেন। এটা আপনাকে দিবে না। এমন এমন হইতে পারে। বা ইনফ্যাক্ট অনেক সিরিয়াস কেসে আপনার নামে লিগ্যাল লসুটেরও ব্যবস্থা করা যেতে পারে। তাহলে নন ডিসক্লোজার মানে হচ্ছে এমন কোনো ট্রেড সিক্রেট কর্মরত অবস্থায় শেয়ার করা যাবে না যেটার মাধ্যমে মানুষের মানে কোম্পানির ক্ষতি হতে পারে। নন কম্পিট হচ্ছে যে আপনি আম একটা সার্টেন টাইম পর্যন্ত সরাসরি কম্পিটিটর কোনো কোম্পানিতে জয়েন করতে পারবেন না। বুঝতে পারছি? সরাসরি কম্পিটিটর কোনো কোম্পানিতে একটা সার্টেন পিরিয়ডে কর্মরত অবস্থায় আপনি জয়েন করতে পারবেন না চাকরি ছাড়ার পর। সেটা লেখা থাকবে হয়তো ৬ মাস বা ১ বছর ২ বছর যাই হোক না কেন। তার মানে কি? ধরেন আমি মাইক্রোসফটে জব করি। তাহলে মাইক্রোসফট থেকে ডাইরেক্ট গুগলে যেতে পারব না। হ্যাঁ? মাইক্রোসফট থেকে ডাইরেক্ট আমি অ্যাপলে যেতে পারব না। এজন্য আমাকে একটা সময় আ কিছু সময় ওয়েট করতে হবে। এইটা হচ্ছে নন কম্পিট। স্যাররা কি বুঝতে পারছেন ২ টা টার্ম? নন কম্পিট এবং নন ডিসক্লোজার? জি স্যার, বুঝতে পেরেছি। হুম। এই ২ টা টার্ম খেয়াল করবেন এবং আমাদের অনেক সময় নন ডিসক্লোজার বা নন কম্পিট সাইন করতে হয়। নন কম্পিট যদি আপনি সাইন করেন, সরাসরি কম্পিটিটর মনে করেন যে আপনারা কে কোথায় জব করেন? ১ টা ২ টা কোম্পানির নাম বলেন তো? যেকোনো একজন বলেন যে এখানে জব করি এই কোম্পানিতে। হুম। আমরা তো অধিকাংশই জব হোল্ডার, তাই না? কেউ একজন? কি হলো? শুনতে পাচ্ছেন না নাকি? নাকি কেউই জব করি না? স্যার জব স্যার তো অনেকে সুজাতা করে, নাকি স্যার আমি জব করি না। অনেকেই জব করে কিন্তু বলতেছে না আর কি। না, এটা মানে আ অন্য কোনো রিজন না। জাস্ট খালি বুঝার জন্য আরকি টপিকটা জাস্ট বুঝার জন্য। ধরেন আমার একজন স্টুডেন্ট আছে যে গ্রেট ওয়াল সিরামিক্স এ চাকরি করে। ঠিক আছে? তাহলে ওর জন্য দেখা যাচ্ছে যে ধরেন আ আরএকে সিরামিক্স হবে তার একটা কম্পিটিটর ব্র্যান্ড। তাহলে গ্রেট ওয়াল সিরামিক্স এ উনি যখন জব নিবে, হ্যাঁ? তখন তাকে কি বলবে যে তুমি যদি সরাসরি অন্য কোনো কোম্পানিতে চাকরি করতে চাও তাহলে তোমাকে কমপক্ষে ৬ মাস ওয়েট করতে হবে। মানে জব ছাড়ার পরে আরো ৬ মাস পর আপনি কথার কথা আরএকে সিরামিক্স এ জয়েন করতে পারবেন। বুঝতে পারছি? জি বুঝতে পারছি। আচ্ছা। তাহলে এখন জি একটা স্যার। প্রশ্ন থাকে না স্যার এই ৬ মাস আমি বেতন ছাড়া আমি কি হাওয়া খাবো? হ্যাঁ, আমি চলবো কিভাবে? এরকম একটা বিষয় থাকে না? জি। আচ্ছা। এই রিজনটা এবার বলি। স্পেশালি সফটওয়্যার ইন্ডাস্ট্রির আন্ডারে বলি। স্যার যখন একটা প্রোডাক্ট আন্ডার ডেভেলপমেন্ট থাকে, যেমন মনে করেন আমাদের Google Meet এর মধ্যে কোনো একটা ফিচার এটার উপরে কাজ চলতেছে এখনো পাবলিশ হয় নাই। বুঝতে পারছি? ধরেন কোনো একটা নতুন কোনো ফিচার আসবে। হ্যাঁ, হয়তো ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভাল কোনো টেকনোলজি আসতে পারে বা ভিডিও কোয়ালিটি ইমপ্রুভ করার কোনো টেকনোলজি আসতে পারে। এটার উপরে কাজ চলতেছে কিন্তু এখনো কাজটা কমপ্লিট হয় নাই। এই অবস্থায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার যদি বলে যে আমি Apple এ জবের অফার পাইছি আমি চলে যাব। অথবা আমি এখন Microsoft এ জবের অফার পাইছি আমি চলে যাব। তখন ওকে বলবে যে এই পার্টিকুলার টিমে যেহেতু তুমি কাজ করতা, এই টিমের প্রোডাক্টটা পুরাপুরি মার্কেটে পাবলিশ না হওয়ার আগ পর্যন্ত তুমি Microsoft এ জয়েন করতে পারবা না। এবার বুঝতে পারছেন স্যাররা? জি স্যার। তার মানে হচ্ছে আমরা এমপ্লয়িরা আ এনিহাউ আমরা আসলে কিন্তু কোম্পানির কিছু না কিছু সিক্রেট জানি। কারণ আমরা তো এগুলো নিয়ে কাজ করি।
সো এই সিক্রেট গুলা একটা সার্টেন টাইম পরে হয়তো কম্পিটিটরের কাছে গেলেও কোনো সমস্যা নাই। বাট মনে করেন যে একটা ফিচার এখনো মার্কেটে আসার আগেই যদি আমি চলে যাই এবং আমার সে নলেজটা যদি অ্যাপল কোম্পানি পেয়ে যায়, তাহলে কিন্তু তারা ওই সেম ফিচারটা দেখা যাবে ইমপ্লিমেন্ট করে ফেলতে পারে আমার আগে। তাহলে সেই ক্ষেত্রে আমার রিসার্চের পিছনে যে কোডিং এর পিছনে যে সময় এবং বেতন এগুলো যেগুলো আমি খরচ করতেছি এগুলো আমার লস যাবে না? হুম। জি স্যার। হ্যাঁ, এই জন্যই এই ধরনের নিয়ম, এই ক্লজ গুলো আপনার জবে যখন আপনি জয়েন করবেন তখনই আম, তো সেই সময়ে আপনার ইয়া করে ফেলা হয়, সাইন করে ফেলা হয়। আচ্ছা, এবার আমরা কিছু ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইস্যু দেখব। প্লেজারিজম, এটার উপরে আমাদের একটা হোল ক্লাসই আছে, সো এটা আপাতত এখন পড়াচ্ছি না। সংক্ষেপে বলে রাখি যে প্লেজারিজম মানে হচ্ছে আরেকজনের কাজ নিজের নামে চালায় দেওয়া, স্পেশালি আরেকজনের অ্যাসাইনমেন্ট বা একাডেমিক ওয়ার্ক সেটা নিজের নামে চালায় দেওয়ার নাম হচ্ছে প্লেজারিজম। এটা নিয়ে আমি আপনাদের ডিটেইল পড়াবো, আমাদের অ্যাসাইনমেন্টও এই রিলেটেডই থাকবে। সো এটা আমি আপাতত একটু স্কিপ করতেছি। আমাদের নেক্সট ডে লেকচার কুইজের পরে এটা প্লেজারিজমের উপরে আমি এটাতে খুব গুরুত্ব দেই, কারণ প্লেজারিজম হচ্ছে আমাদের একাডেমিক মানে এই ইউনিভার্সিটি এডুকেশনে এটা একটা ক্রাইম, বড় ধরনের ক্রাইম। এই ক্রাইমের জন্য আপনার কোর্স আউট হয়ে যেতে পারে, এমনকি আপনার ইন দ্য ওয়ার্স্ট কেস আপনার পুরা এই ডিগ্রিটাই বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে প্লেজারিজমের প্র্যাকটিস যদি থাকে। তো এটা কি জিনিস, এটা কিভাবে অ্যাভয়েড করা যায়, প্রপারলি কিভাবে আরেকজনের সোর্স ইউজ করতে হয়। আপনারা কি স্যাররা কখনো সাইটেশন এই ওয়ার্ডটা শুনছেন? সাইটেশন এই ওয়ার্ডটা শুনছেন না না? স্যার। হ্যাঁ। সো বেসিক্যালি প্লেজারিজম টাকে এড়ানোর জন্য আমরা সাইটেশন করি। তার মানে হচ্ছে যে আরেকজন যার থেকে ইনফরমেশন নেই না কেন তাকে আমরা সাইট করে দিই বা রেফার করে দিই যে ওর থেকে আমি জিনিসটা শিখছি, তাহলে আর কোনো সমস্যা নাই। কিন্তু আরেকজনের কোনো একটা মানে ইনফরমেশন, আরেকজনের এক কোনো এক একটা প্রকার রিসার্চ, তাকে ক্রেডিট দেওয়া আর কি, এক প্রকার তাকে এক্স্যাক্টলি ক্রেডিট দেওয়া, যেটা আমরা বিভিন্ন কন্টেন্টে ক্রেডিট দেই বা মুভি বা গেম গুলোতে আমরা দেখি এত বড় ক্রেডিটস লিস্ট আসতে থাকে। সো ওই ক্রেডিটস লিস্ট না আসলে কিন্তু এটা কিন্তু তারা মানে নিজের গরজেই দেয়, কারণ আমি যদি না দেই আর তার কাজ যদি এখানে থাকে সে কিন্তু মামলা করে দিবে। সো এক লাইন দিয়ে লিখলেই হয়। তো এই স্যার রিলেটেড আমরা প্লেজারিজম কিছু, তো একটা সাইটও আছে। হ্যাঁ ম্যাডাম আরেকবার একটু বলেন তো। স্যার বললাম যে প্লেজারিজম তো একটা সাইটও আছে যেখানে হচ্ছে যেকোনো লেখা আর কি বা গ্রামার ইস্যু সবকিছু চেক করা হয় এরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম বিভিন্ন সাইট আছে, বিভিন্ন ওয়েবসাইট আছে। আমরা গ্রামারলি বা এগুলো ফ্রি কিছু টুল আছে, সেগুলো দিয়েও চেক করতে পারি। তো রিভার্স ইঞ্জিনিয়ারিং, রিভার্স ইঞ্জিনিয়ারিং এই জিনিসটা একটু পরে পড়াই, আগে ওপেন সোর্স কোডটা একটু পড়াই। রিভার্স ইঞ্জিনিয়ারিং এর পরে পড়াবো। তো ওপেন সোর্স কোড, ওপেন সোর্স কোড এটার মানে হচ্ছে এমন ধরনের কিছু সফটওয়্যার, সেই সফটওয়্যার গুলো শুধু যে ফ্রি তা না, সেই কোড গুলোও ফ্রি। বুঝতে পারছেন স্যাররা? অনেক ধরনের ফ্রি সফটওয়্যার তো আমরা চালাই, এই যে আমরা অধিকাংশ ক্ষেত্রে ফ্রি সফটওয়্যারই তো চালাই। এই যে আমি আপনাদের ক্লাস রেকর্ড করি ওবিএস, এটা কি আমি টাকা দিয়ে কিনছি? হুম। না না। স্যার। এই গুগল ক্রোম চালিয়ে টাকা দিয়ে কিনি, চালাই। তারপরে মেইল, ইজিমেল টিমেল ইউজ করি, এগুলোকে টাকা দিয়ে কিনি আমরা? কিনি না। কিন্তু এগুলার বিশেষত্বটা কি, আমি কিন্তু গুগল ক্রোমের কোড পেয়ে যাচ্ছি না, বা আমি কিন্তু ওবিএস স্টুডিওর কোড পাচ্ছি না। কোড পাচ্ছি, সে আমাকে সফটওয়্যারটা ফ্রিতে ইউজ করতে দেয়, কিন্তু কোড দিয়ে দেয়। কোড অ্যাক্সেস করা যায়, এটার ভিতরের কোড কি লেখা আপনি জানেন? হুম স্যাররা? না স্যার। হ্যাঁ, জানি না। ওপেন সোর্স কোড গুলো হচ্ছে এমন ধরনের সফটওয়্যার যেগুলো কোডটাও ওপেন থাকে, অর্থাৎ তার কোডও আপনাদেরকে দিয়ে দেয়, সবই দিয়ে দেয়। আপনি চাইলেই এই কোডটা, ওদের একটা ফ্রি লাইসেন্স থাকে, ওই ফ্রি লাইসেন্সে আপনার নাম একটা ইমেল আইডি দিয়ে আপনি চাইলে এই কোডের মালিক হয়ে যেতে পারেন, এবং এই কোডে আপনি যে কোনো ধরনের চেঞ্জ করতে পারেন। এমনকি এই কোডটা মডিফাই করে আপনি বিক্রিও করতে পারেন, তাতেও কোনো সমস্যা নাই, কিন্তু ওদেরকে কোনো টাকা পয়সা দিতে হবে না। প্রশ্ন আসতেছে যে এই সব যদি ওপেনই থাকে, হ্যাঁ, সফটওয়্যারও ফ্রি, সফটওয়্যার কোডও ফ্রি, সবই যদি ওপেন থাকে, তাহলে এই লোকেরা ইনকাম করে কিভাবে? এরকম একটা প্রশ্ন আসে না স্যারদের মনে? জি স্যার। হ্যাঁ, যে সবই যদি দিয়ে দেয়
আবার ওরটা মডিফাই করে আমি ইনকামও করতে পারবো। তো ওর লাভ কি? সে কি করবে? তারও তো ২ টা পয়সা ইনকাম করতে হবে। আর এত কোড লিখলো, হাজার, হাজার মিলিয়ন, মিলিয়ন লাইন কোড লিখলো, তার এই পরিশ্রমের ভ্যালুটা কোথায়? হুম। ঠিক আছে? এটাই হচ্ছে কোয়েশ্চেন। আচ্ছা। তো বেসিক্যালি ওপেন সোর্স আমরা এখানে দেখবো একটু পর নিচেই লেখা আছে যে কেন ওপেন সোর্স গুলা আম অ্যা মানুষ বা প্রোগ্রামাররা কেন তাদের প্রোগ্রামটাকে ওপেন সোর্স করে? আচ্ছা। তো এখানে কিছু লেখা আছে এগুলো যে মুখস্থ করতে হবে তা না। এগুলো একটু পড়বেন। এখান থেকে যা মনে থাকবে লিখবেন। যদি নিজের কোনো একটা পয়েন্ট আপনি রিসার্চ করে বের করতে পারেন, লজিক্যাল হয়, ওইটা লিখতে পারেন, কোনো সমস্যা নেই। দেখেন কি লেখা যে সাম পিপল শেয়ার কোড টু আর্ন রেসপেক্ট ফর সলভিং এ কমন প্রবলেম ইন অ্যান এলিগেন্ট ওয়ে। যে কিছু, কিছু মানুষের আসলে নিজের কোড দেখাইতে ভাল লাগে। বুঝতে পারছেন? যে আমি একটা প্রবলেম খুব সুন্দর করে সলভ করলাম। তো এই প্রবলেমটা বা একটা অ্যালগরিদম আমি ইমপ্লিমেন্ট করলাম। এই জিনিসটা মানুষকে দেখাইতে ইচ্ছা হয় তার। এইজন্য সে তার সফটওয়্যারের কোডটা ওপেন রাখে। আচ্ছা। তারপরে কি যে কিছু, কিছু সফটওয়্যার থাকে যে অন্যরা এটা ডেভেলপ করছে, সে এটার উপর কিছু কাজ করছে। এজন্য সে চিন্তা করে যেহেতু আমার এই কোডটা পুরাপুরি আমার নিজের লেখা না, অন্যের থেকে কিছু নিয়ে আমি একটু অ্যাডভান্স করছি। সো আমিও এক কাজ করি, আমিও জিনিসটা ফরওয়ার্ড ব্যাক করে দেই। আমিও গিভিং পে ব্যাক করে দিই। আমিও এটা থেকে কোনো টাকা নিব না। এরকম টাইপ। এটার একটা উদাহরণ হচ্ছে কি আমাদের লিনাক্স অপারেটিং সিস্টেমটা। আমাদের লিনাক্স অপারেটিং সিস্টেমের নাম শুনছেন না স্যাররা? জি স্যার। হুম? দেখবেন লিনাক্সের কিন্তু কোনো পয়সা দিয়ে কেনা লাগে না। জাস্ট তাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করলেই হয়। হ্যাঁ? এমনকি যারা একটু ভালো প্রোগ্রামিং পারেন, তারা চাইলে সি বা সি প্লাস প্লাস এস মেইনলি সি প্রোগ্রাম। তারা চাইলে কিন্তু লিনাক্সের কোডও কার্নেলের কোডও চেঞ্জ করে ফেলতে পারেন এবং নিজের একটা ডিস্ট্রিবিউশন বানাইতে পারেন। আমরা দেখি লিনাক্সের অনেক ধরনের ডিস্ট্রিবিউশন আছে। কালি লিনাক্স, কিছু, কিছু হচ্ছে লিনাক্সের নিজস্ব ডিস্ট্রিবিউশন। এছাড়াও মানুষের নিজস্ব ডেভেলপ করা ডিস্ট্রিবিউশন আছে। অনেক ধরনের। প্যারটস, উবুন্টু। হ্যাঁ, উবুন্টু আছে, আরো অনেক ধরনের আছে। উবুন্টু এগুলা তাদের নিজেদেরই ডেভেলপ করা। কিন্তু মানুষও পারে। হ্যাঁ? আপনারা যদি GitHub এ যান অনেকেই দেখবেন যে লিনাক্সের উপর ছোট, ছোট কিছু কাজ করে। স্যার মেবি রাসবেরি পাই একটা আছে মনে হয়। হ্যাঁ, হ্যাঁ, থাকতে পারে। অনেক আছে লিনাক্সের অনেক ডিস্ট্রিবিউশন আছে। প্যারট আছে আবার। তো অ্যাম অ্যা এ এ এই যে লিনাক্স একেবারে কোড ওপেন করে দিচ্ছে, হ্যাঁ? তাও এবং মানুষ ধুমায়া কাজ করতেছে। তাদের একটা ব্যাপার থাকে না যে তারা ইনকামটা করে কোত্থেকে? আচ্ছা, এরপরে আসেন কোন ওপেন সোর্স কোড তারা পুরোটুকুই ওপেন করে না, বরং কিছু, কিছু ফ্রিমিয়াম মডেল আমরা বলি। ফ্রিমিয়াম মানে ফ্রি প্লাস প্রিমিয়াম। এটার উদাহরণ যেমন অনেকটা আপনি চিন্তা করতে পারেন Gmail বা Google এর সার্ভিসগুলা। তারা কিন্তু 15 জিবি পর্যন্ত ফ্রি দিচ্ছে। তারপরেই আপনাকে কি করতে হবে? পেমেন্ট করতে হবে। তার মানে কি আসলে তাদের মানে টোপটা হচ্ছে যে আপনি ইউজ করতে, করতে এমনভাবে অভ্যস্ত হয়ে যাবেন যে একটা সময় আপনার 15 জিবি স্পেস ফিল আপ হয়েই যাবে। কিন্তু এখন আর অভ্যাস ছাড়তে পারেন না। বুঝেন নাই বিষয়টা? আপনি তো জি স্যার। অভ্যাসটা ছাড়তে পারেন না। সো কিছু অংশ ফ্রি থাকে, কিছু অংশ প্রিমিয়াম কিছু ফিচার থাকে। সো ওই প্রিমিয়াম ফিচার গুলা সে এড করবে টাকার বিনিময়ে। বাট বেসিক ওয়ার্কিং কোড টুকু বা বেসিক ওয়ার্কিং সফটওয়্যার টুকু সে ফ্রি রাখে। সফটওয়্যারের বেসিক ভার্সনটা ফ্রিতে দেয়। প্রিমিয়াম মডেল সে আলাদা করে বিক্রি করে। আরেকটা ইম্পোর্টেন্ট জিনিস হচ্ছে যে যেহেতু এই ধরনের সফটওয়্যার ইঞ্জিনিয়াররা যারা ওপেন সোর্স কোড এবং নিজের কোডটাকে মানুষের সামনে এক্সপ্রেস করার সাহস পায়। সাধারণত মানুষ কোডটা হাইড করে। কি জন্য? কারণটা হচ্ছে আপনার কোডের মধ্যে 100% কিছু না কিছু বাগস আছে। ঠিক না? আপনি কোড করছেন ঠিকই কিন্তু অবশ্যই কিছু না কিছু বাগস আছে। এই সিকিউরিটি ইস্যুগুলা যাতে হ্যাকাররা টার্গেট করতে না পারে। সেইজন্য মানুষ কোড শো করতে চায় না। হ্যাঁ? আপনারা চিন্তা করে দেখেন ওপেন সোর্স কোড কিন্তু খুব বেশি নাই। খুব অল্প সংখ্যক কোডই অ্যাকচুয়ালি মানুষ ওপেন করে। কারণ এই যে আপনি ওপেন করলেন, আপনি চিন্তা করে দেখেন লিনাক্স অপারেটিং সিস্টেমে কোডটা ওপেন। তার মানে কি? এটার যদি কোনো সিকিউরিটি থ্রেট থাকে, সিকিউরিটি ইস্যু থাকে, সেটাও তো ওপেন। সেটাও তো মানুষ চেয়ে, চেয়ে দেখতে পাচ্ছে। তাহলে লিনাক্সের ওই পার্টিকুলার যে ভালনারেবিলিটি বা দুর্বলতা, সেটা ধরে, ধরে মানুষ অ্যাটাক করবে না? জি স্যার। হ্যাঁ, এই দুর্বলতা হাইড করে রাখার জন্যই কিন্তু মাইক্রোসফট, গুগল বা এরা কেউই তাদের কোড ওপেন করে না। কিন্তু লিনাক্স করে দিচ্ছে। এটার মানে কি? এটার মানে হচ্ছে যে তাদের এতখানি কনফিডেন্স যে আমার কোড ওপেন করে রাখতেছি, তোমার তোমার যা মনে চায় করো। এই কনফিডেন্সের উপর ভরসা করে আপনি কিন্তু চাইলে পেইড প্রজেক্ট গুলা তাদের দিয়ে করাইতে পারেন। কথাটা কি বুঝতে পারতেছেন স্যাররা?
আপনি চাইলে আপনার পেইড প্রজেক্টগুলা এই ধরনের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের দিয়ে বা সফটওয়্যার কোম্পানিগুলো দিয়ে করাতে পারেন, যারা তাদের কোড ওপেন করে দেয়। তার মানে চিন্তা করেন, ধরেন দিলরুবা খাতুন, উনি গ্র্যাজুয়েশনের পর ওনার সমস্ত প্রজেক্টগুলা গিটহাবে ওপেন করে রাখেন এবং সবাই ওনার কোডগুলা দেখতে পাচ্ছে এবং দেখতেছে উনি কত সুন্দর, কত এফিশিয়েন্টলি, একদম সুন্দরভাবে প্রপার কোডিং স্ট্রাকচার, প্রপার কোডিং নলেজ, যেটার জন্য যেই অ্যালগরিদম ইউজ করা দরকার, এমনকি সিকিউরিটি থ্রেডগুলো উনি হ্যান্ডেল করছে সুন্দরভাবে। এই জিনিসগুলা যখন দেখা যাবে যে দিলরুবা খাতুন রেগুলার এই ধরনের কাজ করে, তখন কিন্তু দিলরুবা খাতুনের অনেক বেশি সম্ভাবনা থাকে যে বড় কোনো কোম্পানি তাকে হায়ার করবে অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বুঝতে পারছি? অনেক বড় বড় স্যার সফটওয়্যার গুলো তো গিটহাবের মধ্যে দিয়ে দেয়। হ্যাঁ, দিয়ে দেয়। আবার অনেক অনেক ডেভেলপার আছে সেগুলো ধরেন ফর্ক করে নেয়, আবার ক্লোন করে নিয়ে নেয়, নিয়ে আবার সে আপডেট করে, সে আবার ওগুলা ওনাদেরকে পাঠায় দেয়, আবার ওনারা ওগুলা চেক এক্সাক্টলি। করে সেগুলা আবার আপডেট করে দেয়। তো হ্যাঁ, এগুলো অনেকে এক্সাক্টলি। প্র্যাকটিস পারপাস করে, ওপেন সোর্স করে দেয় যাতে প্র্যাকটিস করতে পারবে অনেকে, আবার অনেকে হ্যাঁ, হচ্ছে এই বাগস দেখার প্র্যাকটিসটার জন্য। একটা আল্টেরিয়র মোটিভ কিন্তু হচ্ছে টাকা। কারণ স্যার দিন শেষে তো প্র্যাকটিস করলে লাভ নাই। টাকা তো হ্যাঁ, আসতে হবে, তাই না? আমি জি আমি ধরেন আমার একটা দিনের একটা সার্টেন ৪-৫ ঘন্টা সময় আমি কোডিং এ যদি ব্যস্ত সময় যদি ব্যয় করি, তো এটার উদ্দেশ্য কি? আমার টাকা না? টাকাটা তো আনতে হবে। তো আমি ওইটাই বলতেছি যে একটা কোম্পানি যখন ওপেন সোর্স করে দেয় সেটার জন্য সে কিন্তু কোনো টাকা পায় না। কেন সে করে? আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে সে কিভাবে ইনকাম করে। এটাও একটা বিষয়। আচ্ছা। স্যার অনেকভাবে অনেকে ইনকাম করে, যেমন অনেকে হচ্ছে ধরেন অ্যাড রেভিনিউ থেকে ইনকাম করে ফেলে, আবার হ্যাঁ, অনেকে হ্যাঁ, এই যেমন যে অ্যাড রেভিনিউ থাকে। অ্যাড রেভিনিউ হ্যাঁ থাকে। তার মানে চিন্তা করেন যে ধরেন আমার ওয়েবসাইটের এই পাশে আমি একটা অংশ ফাঁকা রাখলাম। পুরাটা ফ্রি। এখানে দুনিয়ার অ্যাড চলতে থাকবে। সেখান থেকে আমি কিছু ইনকাম করতে পারি। সেটাও আসতে পারে। হ্যাঁ, এটাও একটা পয়েন্ট। আচ্ছা। তারপরে একটা পয়েন্ট হচ্ছে দেখেন যে অনেক সময় ডোনেশন, আমরা অনেক সময় বিভিন্ন ওয়েবসাইট বা সফটওয়্যারে দেখি বাই মি এ কফি, হ্যাঁ? যেমন এই যে আমাদের উইনরার প্রায় সময় টাকা চায়। আমরা দেই, কেউ টাকা দেই। উইন্ডোর টাকা চায় না। সফটওয়্যারটা ওপেন করলেই যাই, ৳২ দাও। হ্যাঁ হ্যাঁ? চাই তো। হ্যাঁ, তো আমরা তো আমাদের অবশ্য ক্রেডিট কার্ড এরকম নাই ইন্টারন্যাশনাল, যেগুলা দিয়ে পেমেন্ট করা যায়। আর বাট আমরা যাদের আছে তারা অনেক সময় বাঙালি হিসাবে, করে। বাঙালি হিসাবে সর্বোচ্চ রেস্টুরেন্টে একজনকে 10 টাকা 20 টাকা দেওয়ার মতো হ্যাঁ, আমাদের সেটাই দাবি তো। আছে। হ্যাঁ, এইরকম সফটওয়্যারে $5 দিলে তো ফকির হয়ে যাবো। আচ্ছা, সে যাই হোক, তো মোটামুটি আ ডোনেশন এটাও একটা আসে। সত্যি কথা বলতে আ যাদের আছে তারা অনেকেই কিন্তু ওপেন সোর্স যারা করে, কন্ট্রিবিউট যারা করে, স্পেশালি স্যার যেটা বললেন যে যারা হচ্ছে এস্টাবলিশ কোডগুলা, বাগগুলা রিমুভ করে নতুনভাবে ফোর্ক করে একটা নতুন কমিট করে। হ্যাঁ? এই ধরনের লোকদেরকে অনেক সময় কিন্তু টাকা পয়সাও দেয়। ঠিক আছে? স্যাররা মনে রাখবেন ওপেন সোর্স কোডগুলা খুব ফাস্টার ডেভেলপমেন্ট হয়। কারণ একটা ক্লোজড প্রজেক্টে, ধরেন কথার কথা মাইক্রোসফট কোনো একটা প্রজেক্টে কাজ করতেছে। এআই নিয়েই কাজ করতেছে ধরেন। কতজন ইঞ্জিনিয়ার কাজ করবে? ১০,০০০, ২০,০০০, ৫০,০০০, ১,০০,০০০ ইঞ্জিনিয়ার হাইয়েস্ট। ওপেন সোর্স প্রজেক্ট গুলাতে মিলিয়ন, মিলিয়ন সফটওয়্যার ইঞ্জিনিয়ার একসাথে কাজ করে। যার কারণে খুব দ্রুত তাদের বাগস প্রবলেম গুলা রিমুভ হয়। সিকিউরিটি ইস্যু গুলাও চলে যায় এবং ফাস্টার ডেভেলপমেন্ট। আপনি দেখবেন যে ওপেন সোর্স কোড গুলা ফিচার ধাপ, 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 ধাপ আসতেছে। প্রতিদিন আসতেছে। প্রতিদিন বা প্রতি মাসেই তাদের আপডেট আসতেছে। এটার রিজনটা হচ্ছে যে অনেক মানুষ, যেহেতু কোডটাই ওপেন, সবাই মিলে কন্ট্রিবিউট করে। সো আপনার একটা প্রজেক্ট যদি কিছুটা আনফার্নিশড বা কিছুটা প্রবলেমও থাকে, বাগি কোনো সফটওয়্যারও থাকে, সেই বাগস গুলাও খুব দ্রুত রিমুভ করে ফেলা যায়। বুঝতে পারছি? জি তার মানে স্যার। একটা ক্লোজ প্রজেক্টের তুলনায় ওপেন সোর্স প্রজেক্ট খুব ফাস্টার ডেভেলপমেন্ট হয় এবং আপনি অনেক দ্রুত একটা ফিনিশড প্রোডাক্টের কাছাকাছি চলে আসতে পারবেন, যেই প্রোডাক্ট আপনি চাইলে পরবর্তীতে একটা অল্প দামে সেল করতেও পারেন। আচ্ছা, তো আজকে তো মোটামুটি সময় চলে গেছে। তো আমরা রিভার্স ইঞ্জিনিয়ারিংটা আরেকটা টপিকের সাথে মিলে আমি পড়াবো, সমস্যা নেই। তাহলে ইম্পর্টেন্ট নোটিস হচ্ছে সামনের নেক্সট উইক ক্লাসে আমাদের কুইজ। কুইজ। হ্যাঁ, সামনের ক্লাসে কুইজ। আমরা প্রাইভেসি এবং ইন্টেলেকচুয়াল প্রপার্টি এর মধ্যে যেই টপিকগুলো আমরা পড়ছি সেগুলোর উপরে কুইজ। কুইজের প্যাটার্ন তো আপনারা জানেনই, মিড টার্মের মতোই। সরাসরিও আসতে পারে, অথবা কোনো গল্পের থ্রুতে আসতে পারে।
সো আপনারা একটু ভালো মতো পড়ে আসবেন, আমরা কুইজটা দিব। আর এআই টেআই এগুলা হেল্প নিবেন না, এগুলা এবার এআই রিলেটেড কোনো টপিক পেলে আমি হিউজ পরিমাণ নাম্বার কাটবো। স্যার এআই আমরা বেসড তো কোনো লেখা আসলে নি- আমি হিউজ পরিমাণ নাম্বার কাটবো। আমি নি- নর্মালি ফার্স্ট কুইজে এটা কনসিডার করছি, বাট এই কুইজটা থেকে আসলে আমরা প্লেজারিজম বা এই টপিকগুলো যেহেতু পড়তেছি, এখন আর আমরা এই কনসিডারেশনটা করব না। আমরা এআই রিলেটেড যেই অ্যান্সার গুলা, এআই বেসড অ্যান্সার গুলা, যাদের বেসিক্যালি এক লাইনও নিজের মতো লেখা নেয়, ঠাস করে কোশ্চেনটা ফালাই দেন, ওটার উত্তর চলে আসে, এরকম প্যাটার্ন কিন্তু পড়লেই বোঝা যায়। কেন? কারণটা হচ্ছে স্যাররা মনে করতেছেন আমি লিখতেছি আমি লিখতেছি। মজার বিষয় হচ্ছে যখন আমি খাতা পাই এবং দেখি অনিক সাহা, ফাহিম আহমেদ, জামিল জয়, জয় মজুমদার সবার উত্তরে সেম পয়েন্ট, একই পয়েন্ট, একই কথা লেখা, তখন কিন্তু আমি বুঝে ফেলি জিনিসটা এআই থেকে আসছে। হ্যাঁ, কারণ স্যাররা সব খাতা তো আমার কাছে আসে। আমি একা মানুষ যখন পড়ি আমার বিরক্ত লাগে না? একই উত্তর ২০ জনের লেখা, অথচ মানে কেউই নিজের থেকে ২ টা লাইনও লেখে নাই। এটা করবেন না। নিজের থেকে ২ লাইন লিখলেও আমার আমার স্কিলটা কিছুটা ডেভেলপ হবে। আমার ক্যাপাবিলিটি বাড়বে। আস্তে, আস্তে নিজের ক্যাপাবিলিটি বাড়াইতে হবে। এআই তো আম লিখে দিবেই। হ্যাঁ, এআই আমরা হেল্প করব। হেল্পের জন্য অবশ্যই ইউজ করব। কিন্তু সেটা এথিক্যাল ম্যানার্স এ করতে হবে। পরীক্ষার খাতায় এআই দিয়ে অ্যান্সার করে আপনি কতদূর আগাইতে পারবেন? আর আরেকটা বিষয় হচ্ছে যে স্যাররা শুক্রবার আপনাদের মিড টার্মের খাতাটা একটু দেখে যাবেন আমার থেকে। হুম? শুক্রবার কয়টার সময় পারবেন? কয়টার সময় স্যার আপনাদের ক্লাস? শুক্রবার তো আমাদের ক্লাস শুরু হয় প্রায় 11:30টায়। স্যার 1টার পর যদি দেখেন তাহলে হয়। 11:30টায়? জি স্যার, ১টা 11:30 বলতে তো থেকে ১টার পরে তো নামাজ থাকে। ২টা পর্যন্ত নামাজেই আমরা ব্যস্ত থাকবো। স্যার 2টা থেকে তো আবার ক্লাস শুরু হবে। হ্যাঁ, স্যার তাহলে 2টা থেকে আবার 4টা। স্যার তারপর আবার টানা ক্লাস স্যার, শেষ হবে প্রায় ১১টার আপনার একটু আগে আসেন 7:30। তাইলে। একটু আগে আসেন। ১০-১৫ মিনিট। কারণ ওকে আমি স্যার। চাইতেছি আপনারা খাতাটা দেখেন, যোগে যদি মিস্টেক থাকে, অনেক সময় থাকতে পারে ২-১ টা। অনেক খাতা দেখি যেহেতু। এই মিস্টেক-টিস্টেক সবকিছু ক্লিয়ার করে তারপরে আমি মার্কটা আমি Google Classroom এ আপলোড করে দেব। স্যার প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট নিয়ে নিছি তো। আপনি কই স্যার ছিলেন? আমি ছিলাম না স্যার প্রথম ক্লাসে থেকে। স্যার কয়েকজন হচ্ছে মিস গেছে স্যার ক্লাসে। আচ্ছা, আচ্ছা। স্যার আরেকটা প্রশ্ন ছিল। স্যারের আইডিটা একটু বলেন তো? স্যার 999 স্যার সবার উপরে। সবার উপরে, আচ্ছা। ওটা এ আর কে 32 আছেন? 45 স্যার 32 আমারও মিস 45 ছিল স্যার। 32 45 নাকি? হ্যাঁ হ্যাঁ স্যার 3245 হ্যাঁ, দেওয়া আছে। 3267 দেওয়া আছে। 3267 পলাশ স্যার। পলাশ মিয়া। আর কেউ? স্যার 65 আছে মারুফ হোসেন। স্যার 69 65। স্যার 65 মারুফ 65 হোসেন। মারুফ হোসেন, আচ্ছা। আর 224 মামুন হক। আর আর কেউ আছে বা আগে ছিল? না, আচ্ছা, হ্যাঁ, এবার বলেন কোশ্চেন। আচ্ছা, সরি, হঠাৎ করে কারেন্টটা চলে গিয়েছে, ওয়াইফাই নাই। আমি রেকর্ডটার মধ্যেই বলে দিতাম যে আমরা তাহলে কুইজের খাতাটা 11:30টার আগে আসেন। হুম, 11:30টার আগে আসেন, তখন দেখে যান। যোগের যদি কোনো ভুল থাকে এগুলো আমরা ক্লিয়ার করে আপনারা দেখে যাওয়ার পরে আমি গুগল ক্লাসরুমে আপলোড দিব সবার মিড টার্মের খাতা। তো ওকে, তাহলে ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।